তো ঘটনা শুরু করছি। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমারই নেইবারের নিজের আত্মীয়র চাক্ষুষ ঘটনা, এবং নেইবার বলতে একই বিল্ডিংয়ে থাকেন উনি। তো যার ঘটনা শেয়ার করব তার নাম আমি বলছি না, তবে সম্পূর্ণ স্টোরি তিনি আমাকে শেয়ার করেছেন, এবং তার নামটা আমি ভাবে শেয়ার করছি না, আপনারা বুঝে যাবেন তার ঘটনাটা। তো তখন তার যার যে ভিকটিম তার বয়স ছিল 15 বছর। তো হঠাৎ করে সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছেন, এবং ঘুমের মধ্যে থেকে তার হঠাৎ করে ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে মানে হালকা আবছা কন্ডিশনে, আবছা ঘুমের ঘোরে তিনি লক্ষ্য করলেন তার মাথাটা কে জানি বুলিয়ে দিল। তিনি বুঝে ওঠার আগে বললেন, আম্মু তুমি ঘুমাও তো, এখনো ঘুমাও নাই কেন? তো এটা বলার পর কোনো ধরনের রিপ্লাই আসে না। তো নর্মালি তার মা কিছু না কিছু বলে চলে যায়, বা মাঝে মাঝে কিছু বলেও না। তো তিনি ঘুমের মধ্যে কিছু খেয়াল করেন নাই। তিনি এতটুকু মনে আছে যে তার মুখের উপরে একজনের চুল পড়াতে, তার মার চুল পড়েছে, তিনি এটা মনে করে নিয়েছিলেন। বিরক্ত লাগার পরে তিনি খুব চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার দিয়ে ওঠেন, কি ব্যাপার আম্মু, তুমি ঘুমাও না? আমাকে একটু ঘুমাতে দাও, আমার টায়ার্ড লাগছে। কিন্তু ওই সময় কোনো আর শব্দ নাই। চুলটা তখনও তার মুখের উপর পড়ে আছে, আর মুখের উপর যদি চুল পড়ে থাকে আপনারা খুব অস্বস্তিকর লাগে। তো একটা পর্যায়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। চোখ খুলতে দেখেন একটা মানুষ তার পিঠের উপর বসে আছে। তিনি উবুত হয়ে ঘুমাচ্ছিল। তো তার কোনো ওজন তার শরীরে তিনি পাচ্ছিল না, কেমন একটা আবছা অবস্থায় আছে বোঝা যাচ্ছে বাইরের ল্যাম্প পোস্টের আলোতে। তিনি একটা চিৎকার দেন, এবং চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙে, এবং তিনি নিজে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেটা অবস্থা, যে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি তাকে ওই একই অবস্থায় পান ফ্লোরে। তার তিনি যে রাতের বেলা চিৎকার দিয়েছেন সেটা কেউ কোনো ধরনের শব্দ পায় নাই। তো তিনি এরপর আর কিছুই মনে করতে পারছেন না, এরপরে তার আর কিছুই মনে নেই। এবং বাকি ঘটনাটা তার মার কাছ থেকে শুনবো আমরা। এবার তার আম্মু ঘটনা বলা শুরু করেছে, এবং বলেছে যে সেদিন তাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মেয়েকে তিনি তার মেয়েকে এরকম ভাবে পান যে পুরো মেয়ের চুলগুলা ঝাঁকড়া হয়ে আছে, চুলগুলো সব সামনের দিকে, আর মেয়েটা চুপ করে হাতু গেড়ে বসে আছে। এরকম ভাবে বসে আছে যে তাকে কেউ ভয় দেখিয়েছে, এরকম অবস্থা। যখনই ওর দিকে তাকাতে তার মা তাকাতে যায়, তখনই তার ভয় লাগতে থাকে। তো আন্টি বলছে যে এটা হঠাৎ করে হলো, সুস্থ সবল মেয়ে আমার রাতের বেলা ঘুমালো, অথচ হঠাৎ এটা কি হলো? তারা টেনশন করা শুরু করে দেয়। সেই সাথে সাথে তিনি তার মেয়েকে নিয়ে যায় ডক্টরের কাছে বিকালবেলা। ডক্টর কিছুই ধরতে পারলো না, এবং যখন প্রেসক্রিপশন লেখছে তখন হঠাৎ করে ডক্টরের রুম থেকে এই আপুটা বের হয়ে রাস্তায় বসে রইল ফুটপাতে। তখন তার বাবা মা গিয়ে ফুটপাত থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। পড়াশোনা টোটালি বন্ধ, বাসায় কিছুই করছে না। কিছু খেতে দিলে তিনি মানা করতো যে খাবে না। রাতের বেলা ফ্রিজ থেকে বরফ ফলা মাছগুলা বের করে কামড়াতে থাকতো। পরে আন্টি সেগুলা রান্না করে দিলেও খেত না। তো তাদের টেনশন এবং বাড়তে থাকে আস্তে আস্তে যে কাহিনী কি, মাথা টাথা চলে গেল কিনা, পাগল হয়ে গেল কিনা। আর এরকম পাগল হলে পাগল অবস্থায় থাকলে কিভাবে সামনে মেয়েকে বিয়ে শাদী দিবে, এগুলি মাথা চিন্তা আসতে থাকে। এরকম করে প্রায় 4 মাস চলে যায়। তার মেয়ে শুকিয়ে একদম কাঠ, কিন্তু হঠাৎ করে তার মধ্যে আরো হিংস্রতা চলে আসে। তিনি বটি দাও নিয়ে কয়েকবার মারতে পর্যন্ত আসে। একবার তার বাবার গায়ে কোপও দিয়ে ফেলে। রক্ষা পায় গ্রাম থেকে আসা তার চাচাতো বোন থাকায়। সে তার হাত ধরে এবং হালকাভাবে তার বাবার গায়ে ওই বটির কোপটা লেগে যায়। সেই থেকে তার কাছে গেলে কেউ গেলেই কিছু ছুঁড়ে মারে তার সামনে, এবং নিজের হাত নিজেই কামড়াতো। ওই অবস্থায় এক পর্যায়ে না পেরে এই আঙ্কেল আন্টি তার মেয়েকে সারা শরীরে শেকল দিয়ে বাঁধে, এবং শেকল দিয়ে তার পাগলামি না করলেও সে দেখা যেত যে সে গোঙাতো, সে চিৎকার করত, এবং যা বাথরুম টাথরুম যা আছে সব ওই জায়গায় করতো। এত খারাপ অবস্থা হয়ে গেছিল, শুকিয়ে কাঠ হয়ে গেলে চুল টুল ছিঁড়ে ফেলতো। তো 6 মাস পর সন্ধ্যার থেকে তার মা তাকে দুপুরের খাওয়া দিয়ে গেলে ওই অর্ধেক মুরগি সেদ্ধ দিলেই সে খেত, মুরগি গুটে সেদ্ধ দিলে খেত। তিনি হঠাৎ করে বলে ওঠে এটুকু তার হবে না, তার আরো লাগবে। এই অবস্থায় তার প্রথম কথা। এছাড়া বাথরুমও ওই যে আমি বললাম যে তার এমন অবস্থা ছিল সে ঘরের মধ্যে সবকিছু করত। রিয়াপুর সামনে আয়নার সামনে নিলে সে খুব জোরে চিৎকার দিয়ে উঠতো এবং গোঙাতে থাকতো। আয়নার সামনে তাকে নেওয়াই যেত না। হঠাৎ করে তার মা
তার সাথে থাকা শুরু করে দেয়, কারণ তিনি হঠাৎ করে ছটফট করা শুরু করে, মানে রাতের বেলা ছটফট শুরু করে দেয় এবং রাতের বেলা খুব জোরে বলতো, যে চিৎকার করে, আমাকে তোরা আটকাতে পারবি না, আমি চলেই যাব। তো এরকম চিৎকার রাত 3-4টার দিকে আসতো এবং তিনি 3-4টার দিকে, তার বাবা মা 3-4টার পর, তার মা তো তার সাথে থাকতোই। এবং কয়েকবার প্রতিবেশীরাও সহ্য করতে, মানে কয়েকদিন সহ্য করলেও পরবর্তী সময় সহ্য করতে না পেরে প্রতিবেশীরাও কমপ্লেন করে, কি ব্যাপার আপনাদের বাসায় এরকম চিৎকার চেঁচামেচি। প্রথমে অনেকে চিন্তা করে যে ওনাদের বাসায় কোনো কাজের মেয়েকে টর্চার করে কিনা, কিন্তু তার মেয়ের যে কন্ডিশন এরকম, এটা তো সবাইকে বলতে পারছিল না। তো তাদের বরাবর সামনাসামনি বিল্ডিং এ এক আন্টি থাকতো, সেই আন্টির সাথে এই আন্টির আবার খুব ভালো সম্পর্ক, এই আপুর মার। তো এই আন্টি একদিন পর্দা সরে যাওয়াতে এই ওনার মেয়েকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায় এবং সাথে সাথে তিনি আন্টিকে জানায়, এই কাহিনী দেখলাম, আমি আসছি আপনার বাসায়, আসলে ঘটনা কি। তিনি ওই বাসায় যায় এবং বলে যে ঘটনাটা হচ্ছে হঠাৎ করে কারণ সারা এরকম শুরু করেছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না, কি করব। এবং আমাদের মসজিদের ইমামকে দেখালাম, আর ওইটা ওনাদের নিজেদের বাড়ি, তো আশেপাশের ওই এলাকার মসজিদ তার পরিচিত। তো মসজিদের ইমামকে তার বাবা বলেছিল, তো ইমাম কিছু পানি পড়া দিয়েছিল, কোনো কিছু হয় নাই এবং কাউকে জানাতেও পারছিল না বিষয়টা। তো ডক্টর দেখাচ্ছিল কিন্তু কোনো রেজাল্ট আসছিল না। এটা তিনি ওই আন্টিকে জানান। ওই আন্টি, তো সে আন্টি বললো যে আসলে কাহিনীটা তিনি বুঝতে পারছে, তো এক কাজ করেন আপা, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন উনি কিছু করতে পারে কিনা। এটা কিন্তু ব্যাক ইন 2016 সালের কথা। তো যেদিন আন্টিটা বলল যে ওই হুজুরের সাথে যোগাযোগ করতে, তো ওনারা যোগাযোগ করে এবং হুজুর একটা ডেট দেয়। তো হুজুর এই ডেটটা দেয় হচ্ছে যেদিন যোগাযোগ করে তার থেকে 8 থেকে 10 দিন পর। ওই ডেটের মাঝখানে আন্টি একটা স্বপ্ন দেখে ওই হুজুর আসার আগে দিয়ে। ওই হুজুর সাথে দেখা করে 2-3 দিন পরে একটা স্বপ্ন দেখে। তিনি দেখেন একটা লাশের খাটিয়ার মধ্যে আন্টি শুয়ে আছে, আর 4জন বিদঘুটে কালো শরীরের কালো বর্ণের একটা 4জন মানুষ, বিশাল দেহি 4জন মানুষ তার লাশ খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে এবং লাশের খাটিয়ার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে লাশের খাটিয়াটা ধরে নাই। আর তার মেয়েটা খুব জোরে জোরে চিৎকার করে তীক্ষ্ণ গলায় বলছে, তোকে জ্যান্ত পুঁতে দিব আর তোর মাথাটা রেখে দিব, দেখবো তোকে কে বাঁচায়। এটা স্বপ্নে তিনি পরিষ্কারভাবে দেখতে পান এবং চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর যখন ঘোর কাটে তখন তিনি আঙ্কেলকে বিষয়টা বলে। আঙ্কেলও বুঝতে পারছিল ঘটনা খারাপের দিকে যাচ্ছে। ওনার একটাই মেয়ে, এরকম করতে থাকলে তো ওনারা বাঁচবে না। এবং মেয়েটা সুস্থ সবল ছিল, অথচ 6-7 মাস তার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। উনি অফিস করতে পারতো না, অফিসে কাউকে বলতে পারতো না, আত্মীয় স্বজন কাউকে বলতে পারতো না, কেউ বাসায় আসতে পারতো না। একটা বিতিক হিস্ট্রি অবস্থায় তারা চলছিল আর কি। তো যাই হোক, ওই হুজুর আসার 3-4 দিন আগে বাসার মধ্যে হঠাৎ করে রান্নাঘরের বাথরুমে অহেতুক শব্দ পাওয়া যেত। বাথরুমের মধ্যে দেখা যেত অনেকগুলা বাদুর কিচকিচ করছে, বাদুর উঠছে বা ভিতরে কিছু যদি আটকা পড়ে উঠতে থাকে সেরকম শব্দ পাচ্ছে তারা। অথবা রান্নাঘরে একদিন আন্টি যাওয়ার সময় রান্নাঘরে দেখলো যে তারই সদৃশ একজন মানুষ থালা বাসন মাজছে। তিনি আতঙ্কের মধ্যে থাকা হতো, হঠাৎ চিৎকার করে উঠছে, বাথরুমের মধ্যে ঝপঝপ করে জানি গোসল করছে। সারা বাড়িতে মরা মানুষের গন্ধ, মরা মানুষের পটকা গন্ধ এরকম। এটা চিকা মরার গন্ধ না বা এটা শুয়ের গন্ধ না, মরা মানুষের গন্ধ, অনেক দুর্গন্ধ। এবং ধূপ জ্বালিয়েও সেই গন্ধ সরানো যেত না। তো পাশের বাসার সেই আন্টিকে একদিন নিয়ে আসে। আন্টি বলে যে তোমাকে আপনি গন্ধ পান কিনা, কিন্তু আন্টি আঙ্কেল দেখতো তার গন্ধ শুধু ওই 2জনই পেত। ওই আন্টিও পেত না এবং বাসার মধ্যে যে গ্রামের চাচাতো বোন থাকতো তিনিও পেত না। এবং মাঝে মধ্যেই এই মাথা নাড়াতো তার মেয়ে, ওই বাসার মধ্যে হঠাৎ করে মাথা নাড়াতো, অ্যাবনর্মাল জিনিস সব আন্টি আঙ্কেল দেখতো, আর কেউ দেখতো না। তো হুজুরের আসার আগের দিন রাতের বেলা আঙ্কেল স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দিচ্ছে এবং বলে যাচ্ছে যে বাবা, আমি আর বাঁচবো না বেশি দিন, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল সকালে আন্টিকে এটা বলে যে আমি রাতের বেলা এটা দেখলাম, হুজুরকে তাড়াতাড়ি ডাকতে হবে। তো সেদিন রাতের বেলা সেদিন আবার হুজুর সময় দিয়েছিল মাগরিবের ওয়াক্তে, কিন্তু হুজুর আসে রাত 10টার দিকে এশার নামাজের পর। অনেক দূর থেকে এসেছে এবং হুজুরের সাথে আরো 4জন লোক ছিল। আঙ্কেল নিচেই দাঁড়িয়ে ছিল হুজুরের সাথে দেখা করে, হুজুরকে দেখিয়ে বাসায় উঠাবে। এমন সময় হুজুরের সাথে দেখলো যে আরো 4জন লোক আছে। তো হুজুর 4জন লোককে ইশারায় করলো এবং তারা নিচে দাঁড়িয়ে রইল। তো আঙ্কেল নিচ থেকে হুজুরকে উঠানোর সময় জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, ওই 4জন লোক কি আসবে না নাকি? তো হুজুর বলে ওরা বাড়ির চারিপাশে পাহারা দিবে, ওরা চলেন, আপনি বুঝবেন না, চলেন। তো আঙ্কেল ভয় পেয়ে উপরে উঠলো, হুজুর তাদের ড্রয়িং রুমে বসলো, বলে হাত নাড়িয়ে বলতে লাগলো, অনেক শত্রু আপনাদের,
অনেক শত্রু, তবে শত্রু এত কিছু করে নাই। আপনি আপনার মেয়েকে দেখলাম, ও শিকল দিয়ে বাঁধা, তাই না? আচ্ছা, আপনাদের গতকাল রাতে ঘুমাতে পারেননি আপনারা, ওকে খুব খারাপ একটা কিছু জেঁকে বসেছে। আপনাদের সবাইকে বলছি, এবং আপনারা সবাই হয়তো ধ্বংসের দিকেই যাচ্ছেন। আপনার মেয়েটা কিসে পড়ে বলেন তো? তো বললো যে ক্লাস 9-এ পড়ে, এই স্কুলে পড়ে। বললো না, স্কুলের না, আপনারা একটু বলেন তো এটা ও কি অন্য কোথাও পড়তে টড়তে যায় কিনা। তো আন্টি বলে যে হ্যাঁ যায়। তো বলে সেখানে ছেলে মেয়ে একসাথে নাকি? আন্টি বলে হ্যাঁ। বলো ওখানে একটা ছেলে আছে রুদ্র নামে, আপনি কিরকম নাম শুনছেন ওখানে? আন্টি বললো যে হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? হুজুর বললো আমি জানি, আমি সব জানি। এর মধ্যে পুরা বাসার মধ্যে হুজুর কি জানি পড়ছে আর পানি ছিটাচ্ছে। আর হুজুর বসলো ড্রয়িং রুমে আর বললো ওই ছেলেকে নিয়ে আসেন যেভাবেই পারেন, কালকে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আসবো, আপনাদের বাসায় বসবো। আপনার বাসার চারিপাশে 10 জন জিন আছে এবং ঘুরছে, ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের বুঝাতে পারবো না, এবং খুব খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কন্ডিশনটা ভালো না আপনাদের বাড়ির। তো আমার লোকজন ওরাকে ট্যাকেল দিয়ে রাখছে, তবে আপনারা যে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করেন। কিছু টাকা পয়সার বিষয় আছে, না হলে দেরি হলে আপনাদের সবার লাইফ বরবাদ হয়ে যাবে। খুব অল্প টাকার বিনিময়ে তিনি একটা জিনিস বললেন আর কি, চলে গেলেন। তো এই বলে হুজুর চলে যায়, এবং হুজুর নিচে নেমে আস্তে আস্তে একা একা হাঁটতে শুরু করে দেয়। বারান্দা থেকে আন্টি স্পষ্ট দেখেন। আর আঙ্কেল বলেছিলেন 4 জন লোক আছে, আঙ্কেলও বারান্দা থেকে দেখলো 4 জন লোক, ওনার সাথে আর কেউ গেল না। সেদিন রাতের বেলা পুরা বাসা ঠান্ডা, একদম কাক পক্ষে কোনো ধরনের শব্দ নয়, একদম পিন ড্রপ সাইলেন্স। তার মেয়ে শুধু বলছে পানি খাবো পানি খাবো পানি খাবো। তার মেয়েকে পানি দেওয়া হলে তার মেয়ে খুব বাজেভাবে জিভ বের করে তাকাচ্ছিল। সেই রাতে ভারী কোনো খাওয়া দাওয়া উনি খেলেন না, মানে মেয়েটা খেলেন না। বোঝা যাচ্ছিল তার বাড়ির চারিপাশে শুধু বাতাস আর বাতাস। এত বাতাস অত গরমে এটা কেউ এক্সপেক্ট করেনি। রাত 3টার দিকে তারা তাদের ড্রয়িং রুমে অনেক চিৎকারের শব্দ পেতে থাকলো, এবং বাঁচাও বাঁচাও টাইপ চিৎকারের শব্দ। আর এদিকে হুজুর বলে গেছিল বাসায় যদি কোনো সাউন্ড হয় তাহলে চুপ করে তা শুনতে থাকবেন, কোনো ধরনের শব্দ করবেন না, এবং উঠে দেখতে যাবেন না কি হচ্ছে। আঙ্কেল শুনছে, তার মেয়েও চিৎকার করছে। এদিকে আঙ্কেল ভয়ে প্রেশার হাই হয়ে যায়। কোনো মতে রুমে থেকেই তিনি তার নিজেকে কন্ট্রোল করলেন। আন্টি এদিকে আল্লাহ আল্লাহ করছে। সারা রাত তাদের এভাবেই কাটে। ফজরের আজানে দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়। তার মেয়ের চিৎকার বন্ধ হয়ে যায়, ড্রয়িং রুমের চিৎকার বন্ধ হয়ে যায়। সারা রাতকে ঘুমাতে পারে না। সকাল হলে একটু ঘুমায়। হুজুর আসে মাগরিবের পর। হুজুর এসে ড্রয়িং রুমে বসে, এবং আমি একটা জিনিস বলে রাখি, ওই আপু যে বাসায় ছিল, তার গ্রাম থেকে যে চাচাতো বোন, উনি কিন্তু কিছুই শুনছিল না। বসার পর সেই ছেলেকে আনা হয়। আনার পর সেই ছেলেকে বলা হয় তুমি কিভাবে তাবিজ করে সেটা আমরা খবর পেয়েছি, তুমি যদি তোমাকে নিলে তোমাকেও তাবিজ করা হবে, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে করলে। তো প্রথমে ছেলে অস্বীকার করলো, পরবর্তী সময় ছেলে বলে তার দাদিকে দিয়ে তিনি তাবিজটা করেছেন, তার দাদি তাবিজ করতে পারে। তিনি 3 কবরের মাঝখানে একটা তাবিজ গেড়েছে, আর একটা পুটলির মতো গরুর রক্ত দিয়ে এই মেয়েটার চুল আলাদা করে নিয়ে এই ওদের বাসায় রেখেছে, এবং ওটা দিয়েই তিনি ব্ল্যাক ম্যাজিক তার দাদি করেছে। তো যাই হোক, কারণ মেয়েটার প্রেমের প্রস্তাব ছেলেটা প্রত্যাখ্যান করেছিল, এবং ছেলেটার আপন দাদিকে দিয়ে ছেলেটা এসব করায়। তো দাদির ওই জিন দিয়ে কাজ করিয়েছে। পরে যে মারতে এসেছিল ওই জিনেরই, যে মারতে এসেছিল যে জিন, সেই জিন আবার দাদির জিনের পরিচিত। তো যে জিন মারতে ছিল তাকে ওই হুজুর 2 ঘন্টা চেষ্টা করার পর জিনটাকে নিয়ে আসে, এবং মেয়েটা তার সামনে তখন বসা, চোখ বন্ধ করে মেয়েটা কথা বলতে থাকে। এক পর্যায়ে মেয়েটাকে মারার জন্য বেশ কিছু টাকাও দিয়েছে, বেশ কিছু তদবির করার পরে মেয়েটাকে মারতে এসেছে তারা, এবং মেয়েটাকে মারার জন্য প্রায় 20টা খাসি দিবে সম্ভবত, এটা এরকম কিছু একটা ওই জিনটা বলে। এবং ছেলেটাকে পরে আটকে রেখে কথায় এসব বের করে কোথায় জিনিসটা আছে। তো পরে ছেলেটা সাথে করে এটা নিয়ে আসছিল, কারণ ছেলেটা ভয় পেয়ে যায়। তো ছেলেটার সাথে সাথে ওইটা দিয়ে দেয়, এবং দেওয়ার পরে ছেলেটার ওই জিনিসটাকে পুড়িয়ে দিয়ে ওই অ্যাশটা ছাদের উপর রেখে দেওয়া হয়। এবং ছাদের উপর রাখার পরের দিন সকালবেলা ছাদে ওই জিনিসটা আর পাওয়া যায় না। কিন্তু ওই দিন রাতের 10টার দিকে তার মেয়েটা, ওই আঙ্কেলের মেয়ে, একদম অবস্থা খারাপ, চুল মাঝখানে আছে, একটা জায়গায় আছে একটা জায়গায় নাই, এরকম অবস্থা, বলে ওঠে বাবা, ও বাবা। বাবা বলার পরপরই আঙ্কেল বুঝে যায় যে মেয়েটা তখন নর্মালের দিকে যাচ্ছে, কারণ মেয়েটা এই লাস্ট 7 মান্থসে কখনো তার বাবাকে ডাকে নাই, মাকে ডাকে নাই, শুধুমাত্র নিজের রুমে এরকম বাধা অবস্থায় ছিল। তো বললো বাবা আমার কিছুই মনে নাই, এই বলে কান্না করতে থাকে। একটা পর্যায়ে তাকে নর্মাল করে, তার মাথার সম্পূর্ণ চুল চেঁচে দেওয়া হয়, এবং তাকে নর্মাল করতে লাগে 9 মাস 10 মাসের মতো।
তো মেয়েটা প্রায় সময় ভয় পেত, কিন্তু এরপর থেকে ওই হুজুরের জিনিসটা করার পর থেকে ওই হুজুর ওই জিনকে বলেছিল তুমি কি করবা, তোমাকে কিন্তু ওকে ছাড়তে হবে। তো বেশ হুজুরের পাওয়ারফুল জিন, ওই পাওয়ারফুল জিনদের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করার পরে বলেছে ঠিক আছে আমি আসলে ভুল করেছি, আমি আমার ভুলটা করা হয় না, এটাও কোনো রিজন না, আমি এখানে আসছি আমাকে এরকম লোভ দেখানো হয়, তো আমাকে কিছু খাসি দিতে হবে। তো ওই খাসিটা হুজুরকে দেওয়ার মাধ্যমে খাসি দেওয়া হয় তাদেরকে, এবং আপনি যদি তোমরা যদি খাসি দাও তাহলে আমি ছেড়ে চলে যাব, আমাকে এই জিনিসটা পুড়িয়ে ছাদের মধ্যে এটার ছাইটা রাখবা। তো যাই হোক পরে রাখা হয় এবং 3টা খাসি দেওয়া হয়, 4টা খাসি হয় না, 3টা খাসি দেওয়া হয়, এবং পরবর্তী সময় ওই খাসিগুলোর মাংস আলাদা করে রান্না করে ছাদের উপর রাখার পরে ওই ওনারা ওকে ছেড়ে দেয়, এবং এটা ওই দিন রাতের বেলায় হয়, এবং তার মেয়ে রাত 10টা থেকে আস্তে আস্তে নর্মাল হতে থাকে, এবং এটুকু ইনশোর করে যায় ঠিক আছে তোমাদের মেয়েকে আমরা ছেড়ে দিচ্ছি এবং এখানে ওকে কেউ ডিস্টার্ব করতে আসবে না এবং আমরা কখনো আসবো না, এটা বলে চলে যায়। এবং যে মারতে আসে তাকে খুব ভয় দেখানো হয়, মারাত্মক ভয় দেখানো হয়, মানে মেরে ফেলার ভয় দেখানো হয়, আগুন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়। যাই হোক পরবর্তী সময় তাকে ওই মেয়েটা নর্মাল হয় 9 মাস পরে, এবং 2019 সালে তারা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান, এবং ওই আমেরিকাতে তারা তাদের আত্মীয় আগের থেকেই অ্যাপ্লাই করে রেখেছিল, তার মার বোন। তো পরে তারা ফুল ফ্যামিলি আমেরিকাতে যান 2019 সালে। তো এটা ছিল ঘটনা, এটা শেয়ার করেছেন হচ্ছে আমারই একদম নেইবার, যিনি শেয়ার করেছেন তারই ক্লোজ একজনের ঘটনা শেয়ার করলাম আর কি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আফনান ভাই তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাদের একজন লিসেনার্স পাঠিয়েছেন, তার নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির স্থান চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্ধি গ্রাম। আর এই ঘটনাটি তিনি শুনেছেন তার নানার মুখ থেকে। আর এই ঘটনাটি যখন ঘটেছিল তার নানার দাদার সময় যখন ছিল, এটা বহু আগের ঘটনা। এটা উনি যে সময়টি উল্লেখ করেছেন সেই অনুযায়ী এই সময়টি প্রায় 1850 সাল বা এই সময়কালের একটা ঘটনা আর কি, মানে অনেক আগের ঘটনা। আর বর্তমানে ওনার নানাদের যে বাড়িটি ছিল বা এখন যে বাড়িটি আছে ওইটা ওই সময়ে একটি হিন্দু বাড়ি ছিল, বা ওই সময় হিন্দু পরিবাররা বসবাস করত। আর ওনার নানার বাড়ির নাম প্রধানিয়া বাড়ি, কিন্তু নাম প্রধানিয়া বাড়ি হলেও সবাই এক নামে চেনে রামরা বাড়ি হিসেবে। আর রামরা বাড়ি মূলত দিঘির 3 পারে অবস্থিত, মানে দিঘির উত্তর, পশ্চিম এবং পূর্ব, এই 3 দিকে এই রামরা বাড়ি অবস্থিত। আর দক্ষিণ যে পাড়টা রয়েছে দিঘির পাড়ে, এখানে একটি পাকা সড়ক রয়েছে যেখান দিয়ে মানুষ শহরে আসা যাওয়া করে। এই দিঘি কেন্দ্রিক তাদের বাড়ির নাম রাখা হয়েছে, তাই চাঁদপুরের অনেক মানুষই রামরা দিঘি এক নামে চেনে। অদ্ভুত বিষয় হচ্ছে যে বেশ কিছু মানুষ এই দিঘিতে বিভিন্ন মানত করে, দুধ কলা দিয়ে গোসল করে বা বিভিন্ন ভোগ দিয়ে থাকে আর কি। এটা তাদের একটা বিশ্বাস যে এইখানে এগুলো করলে তাদের মনের আশা পূরণ হয় বা বিপদ আপদ দূর হয়, এটা জাস্ট তাদের একটা বিশ্বাস আর কি। তো এই বিশ্বাসের পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে। উনি সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল আগেই বলেছি যে আনুমানিক প্রায় 1850 বা 40 বা এইরকমের একটা সময়। কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার দাদা, এই দাদারাই তখন ছিল ছোট, তাহলে বুঝতে পারেন যে কত আগের ঘটনা ছিল এটা। যাই হোক, ওই সময়ে ওই এলাকাতে সনাতন ধর্মাবলম্বী অনেক পরিবার বসবাস করত। আর এখন যে রামরা দিঘিটি রয়েছে, ওই সময়ে এই জায়গাটি ছিল একটি আবাদি এবং ফসলি জমি। জমির পাশেই ছিল একটি হিন্দু বাড়ি এবং বেশ দূরে দূরে আরো কিছু হিন্দু বাড়ি ছিল। ওই জমির পাশেই যে হিন্দু বাড়িটি ছিল, সেই বাড়ির যেই প্রধান কর্তা তার নাম ছিল হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। তিনি অন্যের জমিতে হাল চাষ করতেন। তার 2টো হালের গরু ছিল, এটি দিয়ে হাল চাষ করতেন। দেখা গেল জমি হাল চাষ করে দিলে ওই ফসলের একটি ছোট্ট অংশ তিনি পেতেন, এটা দিয়েই তার চলত। আর
রামচন্দ্রের নামেই কিন্তু এই দিঘির নামকরণ করা হয়েছে। যাই হোক, তখন এখানকার এই সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো এই যে জায়গাটা, যেখানে যে দিঘি রয়েছে, সেখানে চাষাবাদ করত, যে আশেপাশের যে জমি রয়েছে সেখানেও। কিন্তু তাদের কিন্তু একটা মেজর একটা প্রবলেম ছিল, সেটি হচ্ছে পানির একটা ভয়াবহ সমস্যা ছিল। কারণ তাদের এই যেই গ্রামটি বা ছোট্ট যে একটা কলোনির মতো তারা সৃষ্টি করেছিল কিছু পরিবার মিলে, তাদের আশেপাশে বিশুদ্ধ পানি বা গোসল করার মতো পানির কোনো ব্যবস্থা ছিল না, অনেক দূরে যেতে হতো। বিশেষ করে বাড়ির নারী সদস্যদের খুবই কষ্ট করতে হতো, কারণ রান্না করার জন্য পানি, কাপড় চোপড় ধোয়ার জন্য পানি, তাদের গোসল করার জন্য পানি, খাবারের জন্য পানি, সবকিছুর জন্য এই নারীদেরকেই বহু দূরে গিয়ে এই পানি নিয়ে আসতে হতো, যেটা ছিল একটি অবর্ণনীয় দুর্ভোগের মতো। এই কারণে তখন ওখানকার যারা মানুষ ছিল, তখন তারা চিন্তা করলো যে আমরা একটি পুকুর খনন করি। পুকুর খনন করার জন্য তারা একটি জমি নির্দিষ্ট করলো সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে, এবং তারা নিজেরা শ্রম দিয়ে, যেহেতু তাদের আসলে বাইরের থেকে শ্রমিক এনে পুকুর খনন করানো সম্ভব ছিল না, তারা নিজেরা শ্রম দিয়ে এই পুকুর খননের কাজ শুরু করে দিল। এভাবে বেশ কয়েক সপ্তাহ কাজ করার পর যখন পুরোপুরিভাবে পুকুর তৈরি হয়ে গেল, কিন্তু পুকুর তৈরি করার পরই দেখা দিল এক সমস্যা। তা হচ্ছে পুকুরের পানি বেশি দিন থাকতো না, খুব দ্রুত শুকিয়ে যেত। আর পানি যখন হতো, তখন একটি বাচ্চা বা একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ে যতটুকু উচ্চতা হয়, তাদের কোমর পানি, এতটুকু পানি ছিল। কিন্তু এতটুকু পানিতে একটা বড় মানুষেরও কিন্তু গোসল করা হয় না, বা তিনি ডুব দিতে পারেন না। এইরকম একটা সমস্যা দেখা দিল। কিন্তু বেশ দূর দূরান্তে যে পুকুরগুলো রয়েছে, অতটুকু গভীরতায় কিন্তু তাদের পুকুরের পানি কানায় কানায় পরিপূর্ণ। এই সমস্যা কিন্তু সেখানে নেই। কিন্তু তাহলে এইখানে কেন? সবাই চিন্তা করলো যে হতে পারে যে এখানে পানির লেয়ার কম, অনেক নিচে, এই কারণে পানি সহজে উঠছে না, এরকম হতে পারে। কিন্তু আসলে কি তাই? না, আসলে তা ছিল না। সেটি জানা গেল কয়েকদিন পরে যে আসল ব্যাপারটি কি ছিল। এক রাতে রামচন্দ্র স্বপ্ন দেখে। স্বপ্নে আবছা ছায়ার মতো কোনো একজন মানুষ তাকে এসে বলছে, রামচন্দ্র, এই পুকুরের পানির সমাধান যদি চাস, তাহলে তোর 2টি হালের গরু রাতে পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসবি, তাহলে আর পানি শুকাবে না। যখন রাত পোহালো, তার ঘুম ভাঙলো, সে স্বপ্নের কথা ভুলে যায়। ঠিক দ্বিতীয় দিনে আবার সেই একই স্বপ্ন দেখে। কেউ একজন এসে বলছে যে তার গরু 2টি পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসতে। কিন্তু সেদিন সে স্বপ্নে তাদের গরু দিতে অস্বীকৃতি জানায়। সে তাদেরকে বলে দেয় যে পুকুর ঘাটে সে গরু বেঁধে আসবে না, কারণ তিনি অত্যন্ত গরিব মানুষ। এই গরু দুটোই তার সম্বল। এই গরু দুটো দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে তার সংসার চলে। তাহলে এই গরু দুটি যদি বেঁধে দিয়ে আসে, তাহলে তার সংসার চলবে কিভাবে? এই জন্য স্বপ্নে যে বা যারা এসেছিল, তাদেরকে স্বপ্নের মধ্যেই দ্বিতীয় দিন সে না করে দেয় যে এটি তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, স্বপ্নের মধ্যে তাদের সাথে অনেক কাটাকাটিও হয়, কথা কাটাকাটিও হয়। কথা কাটাকাটির একটা পর্যায়ে রামচন্দ্রের ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভাঙে, তখন তিনি ভাবেন হয়তো এটা দুঃস্বপ্ন ছিল, তাই তিনি আর কিছু মনে করেননি বা তেমন একটি গুরুত্বও দেননি। তারপরে আর কিছুদিন এই স্বপ্ন তিনি দেখেননি। একটা সময় তিনি ভুলেও যান এই স্বপ্নের কথা। কিন্তু একদিন একটি ভয়ানক স্বপ্ন দেখেন। তা হলো, কয়েকজন বিশাল দেহী মানুষের অবয়ব তাকে রাগান্বিত স্বরে বলছে, তোকে অনেকবার বলেছিলাম তোর গরু 2টি দিতে, কিন্তু তুই দিলি না। এবার তোর অনেক বড় ক্ষতি হবে, তবে তোর এই ক্ষতির মাধ্যমে মানুষের উপকার হবে। এই স্বপ্ন দেখার পরপরে তিনি ঘুম থেকে উঠে বসেন। খুব ভয় পান স্বপ্নটা দেখে, সারা শরীর ঘেমে যায়। পাশে শুয়ে থাকা তার স্ত্রী জিজ্ঞেস করেন, কারণ তার উঠে যাওয়া
দেখে তারও ঘুম ভেঙে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন পুরো ঘটনা তার স্ত্রীকে তিনি খুলে বলেন, যে শুরুতেও যে স্বপ্নগুলো দেখেছেন সেটাও তার মনে পড়ে, যে হ্যাঁ শুরুতেও তো একবার বলেছিল, এবং আজকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে এই স্বপ্নের মধ্যে সেটিও তিনি বলেন। তখন তার স্ত্রী বলেন যে ও কিছু নয়, তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছ, শুয়ে পড়ো। স্ত্রীর সান্ত্বনায় তিনি শুয়ে পড়েন। ঠিক এভাবেই কয়েকটি দিন কেটে যায়। আবারও এই স্বপ্নের কথা তিনি প্রায় ভুলতে বসেছেন, কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তা হলো, রামচন্দ্রের একটি কন্যা সন্তান ছিল। তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর হবে। তার নাম কি ছিল তা জাহাঙ্গীর ভাইয়ের নানা উনি বলতে পারেননি, যে ওই মেয়েটির নাম কি ছিল, এক্সাক্ট যে নামটা এটি আসলে জানা যায়নি। তো ওই মেয়েটি অন্যান্য ছেলে মেয়েদের সাথে দুপুরবেলা পুকুরে গোসল করতে নামতো। শুরুতেই বলেছি, পুকুরে কিন্তু আসলে মানুষ ডুবে যাওয়ার মতো পানি ছিল না। একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ের কোমর সমান পানি ছিল, সুতরাং সেখানে ডুবে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওরা ওই কোমর পানিতেই ডুব দিত, ডুব দিয়ে গোসল করত, এবং অন্যান্য মানুষ একই কাজ করত। কেউ কেউ ওই মগে করে বা অন্য কোনো পাত্রে পানি নিয়ে গোসল করত, যেহেতু ওই নিচে নামলে পানি ঘোলা হয়ে যায়, এই কারণে অনেকে এই কাজটি করত, কারণ পুকুরে তো পানি নাই, কি করবে। যাই হোক, সবার সাথে যখন পুকুরের পানিতে রামচন্দ্রের মেয়ে নামে এবং পানিতে নেমে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, এর মধ্যে রামচন্দ্রের মেয়ে নাকি ডুব দেয় পানিতে। বেশ কয়েকটা বাচ্চা সেই ডুব দেয়া দেখেছে, কিন্তু কয়েক মিনিট হয়ে যায়, রামচন্দ্রের মেয়ে আর ডুব দেওয়ার পরে ওঠে না পানির উপরে। এদিকে বাচ্চা কাচ্চারা বলে যে কি ব্যাপার, ও কোথায় গেল, এত অল্প পানিতে ও কোথায় গেল। তখন এই বাচ্চারাই তাকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্য বড় সদস্যরা চলে আসে। তারা এসে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখানে একটা বাচ্চা হারিয়ে যাবে, এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল নয়। আমাদের স্বাভাবিক চিন্তা বা বিজ্ঞান বলে যে এটা সম্ভব নয়, কারণ যেখানে পুকুরের পানি অল্প সেখানে একটি মেয়ে কিভাবে হারিয়ে যাবে? পুকুরের পানিতে অনেক গভীর হলে সেটা একটা কথা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, রামচন্দ্রের মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, রামচন্দ্র ও তার স্ত্রী আত্মীয় স্বজন অনেক কান্নাকাটি করে। ওই রাত্রে রামচন্দ্র যখন ঘুমিয়েছিল তখন সে আরেকটি স্বপ্ন দেখে। সেটি হচ্ছে, সেই বিশাল দেহী অবয়বগুলো তার স্বপ্নে আবার আসে, এসে বলছে, তোকে বলেছিলাম তোর গরুগুলো দিতে, কিন্তু তুই আমাদের কথা শুনলি না, তাই তোর মেয়েকে নিয়ে গেলাম। এরপর তার ঘুম ভেঙে যায়, আবার কান্নায় ভেঙে পড়ে সে। সবচেয়ে আশ্চর্যের একটি বিষয় হলো, পরদিন সকালে যে ঘটনাটি ঘটে, এই ঘটনাটি দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ভোরের আলো ফুটতেই মানুষ যখন খেতে যাচ্ছিল, তাদের বলদ হাল নিয়ে চাষাবাদ করার জন্য, তখন দেখে, আরে এ কি সেই পুকুর যেই পুকুরটা আমরা খনন করেছিলাম? এটা তো এমন ছিল না। সবাই দেখে ওই পুকুরটি বিশাল আকৃতির একটি দিঘি হয়ে গেছে, ওই জায়গায় সেই পুকুরটি আর নেই, এটি বিশাল আকৃতির একটা দিঘির আকার ধারণ করেছে। এবং এই পুকুরটি দিঘি হয়ে যাওয়ার কারণে আরো তো মাটি খনন করতে হয়েছে, সেই মাটিগুলো খুব সুন্দর করে পুকুরের পাড় বাধাই করা হয়েছে, উঁচু করে বাঁধ দেওয়ার মতো বাধাই করা হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এমনটি কেন হলো? আর ওই দিঘি পানিতে কানায় কানায় ভর্তি। এলাকার বড় বড় হুজুর, যা আলেম ছিলেন বা পুরোহিত যারা ছিলেন তাদের ধর্মের, সকলে একই কথা বলে
যে এটি কোনো মানুষের কাজ নয়, এটি জিনেদের কাজ। জিনেরাই এখানে এটি খনন করেছে। যাই হোক, এভাবে কেটে যায় কয়েক মাস, কয়েক বছর। আস্তে আস্তে মানুষ ভুলে যায় রামচন্দ্রের সেই মেয়ের কথা। এরপর দিঘি কেন্দ্রিক নতুন কিছু ঘটনার সৃষ্টি হয়। তা হলো, রাতের বেলা অনেক মানুষ দূর দূরান্ত থেকে যখন বাড়িতে ফেরে, তখন দিঘির পাশ দিয়ে যেহেতু যাতায়াতের পথ ছিল, এখন যেটা রয়েছে তখনও তেমনই ছিল, তখন দিঘির দক্ষিণ পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখত যে পুকুরের ঠিক মাঝখানে একটি নৌকার মতো কিছু একটা, কিন্তু ঠিক নৌকা না, তার উপরে লাল শাড়ি পরা একটি মেয়ে বধূর সাজে বসে আছে। সবাই দেখত এটি রামচন্দ্রের সেই মেয়েটি, যে মেয়েটি পানিতে ডুবে গিয়েছিল। এটি দেখে সবাই ভয় পেত। দৌড় দিয়ে সবাই এই পথটি অতিক্রম করার চেষ্টা করত। অনেক মানুষ ভয় পেত, কিন্তু কোনো মানুষের কখনো কিন্তু কোনো ক্ষতি হয়নি। তারপর থেকে সেই হিন্দু বাড়িতে যখন কোনো বিয়ের বা বড় অনুষ্ঠান হতো, তখন দিঘির ঘাটলায় উঠে আসতো স্বর্ণের থালা, প্লেট, বড় বড় হাঁড়ি পাতিল বা বিভিন্ন আসবাবপত্র, যাতে করে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো সম্পন্ন করা যায়। প্রিয় লিসেনার্স, এইখানে যে ঘটনাটি এখন আমি বলছি বা আমাকে যেটা বলা হয়েছে, এই ঘটনাটি আমি আমাদের ভূত.com এর টিম, গোলাম রব্বী ভাই বা সাথে আমি সহ আরো অনেকে গিয়েছিলাম হবিগঞ্জের রতনপুর জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়ি যে পুকুর আছে, সেই পুকুরেও এই থালবাটি উঠে আসার ঘটনা সেখানে রয়েছে। তো এখানেও একই রকম একটি ঘটনা রয়েছে। তো যাই হোক, আমি এই ঘটনাটি আসলে এতটুকু পড়ছি না, এটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এতটুকু ঘটনা মোটামুটি আপনারা সবাই জানেন, কারণ অনেক দিঘিতেই, বাংলাদেশের অনেক প্রান্তের দিঘিতে এই ধরনের ঘটনা ঘটে। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। তো আজকে প্রথমে আমি যে ঘটনাটা শেয়ার করব, সেটা কোনো এক মাদ্রাসার শিক্ষক আমাকে এটা বলেছিলেন বেশ কয়েক বছর আগে, এবং উনি আমাকে দুটা ঘটনা বলেছে, এবং সেই দুটা ঘটনায় আজকে আমি আপনাদেরকে শোনাবো। তো একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল এবং আরেকটা ঘটনা ঘটেছিল ওনার বাবার সাথে। তো ওই শিক্ষক ওনাদের পরিচয় দিতে মানা করেছে, ওনার এবং ওনার বাবার পরিচয় দিতে মানা করেছে দেখে আমি ওনাদের নাম নিচ্ছি না। তো ওনার বাবার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটাই আমি প্রথমে শেয়ার করব। ঘটনাটা 90 শতকের দিকে, কত সাল এটা ঠিক আমারও মনে নাই, উনি যেটা বলেছিল। তো ওনার বাবা, ওই শিক্ষকের বাবা ছিল ময়মনসিংহের কোনো একটা গ্রামের এক মসজিদের ইমাম। তো ওনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে আব্দুল সাত্তার, এবং সেই সাত্তার সাহেব বেশ প্রভাবশালী ছিল এই গ্রামের। তো সাত্তার সাহেবের দুইজন ছেলে ছিল, আর ওনার সন্তান দুইজনই ছিল। এক ছেলের নাম ছিল নুরু মিয়া, আরেক ছেলের নাম ছিল আবু সাইদ। আবু সাইদ ছিল বড় এবং নুরু মিয়া ছিল ছোট। তো আবু সাইদ নাকি ছিল একটু রকচটা এবং জেদি টাইপের, এবং সে নাকি একটু বা মুরব্বীদের সাথে একটু বেয়াদবি করতো, এরকম ভাবে কথাবার্তা বলতো, এবং খুবই রাগী ছিল, এবং সে তার ছোট ভাইকে খুব শাসন করত। তো এটা যখনকার ঘটনা, তখন ওই আবু সাইদের সাত্তার সাহেবের যে বড় ছেলে আবু সাইদের দুই সন্তান ছিল। একজনের বয়স 3 বছর, আর একজন হয়তো কয়েক মাস বয়স হবে। তো সেই মুহূর্তে ওনাদের ছোট ভাই নুরু মিয়া, সে পাশের গ্রামেই কোনো এক মেয়েকে বিয়ে করে। মেয়েটা অভাবী কোনো ঘরের মেয়ে ছিল এবং অশিক্ষিত একটা মেয়ে ছিল, শিক্ষা তেমন গ্রহণ করে না, মেয়েটা নাকি পড়ালেখা করেই নাই, নিচু শ্রেণীর মেয়ে ছিল, নিচু ফ্যামিলির মেয়ে ছিল। তো এরকম একটা ফ্যামিলির মেয়েকে ওনার আবু সাইদের ছোট ভাই নুরু মিয়া উনি বিয়ে করে। তো বিয়ে করার পরে পালায় বিয়ে করার পরে সে যখন বাড়িতে আসে, তখন বাবাকে বলে যে, বাবা, আমি এরকম বিয়ে করছি, মেয়েটাকে আমি আগে থেকে পছন্দ করতাম। এটা বলার পর সেই সাত্তার সাহেব খুব ক্ষেপে যায়, এবং বড় ভাই আবু সাইদ তো খুব বকাবকি করে, এবং ওনার বাবাকে বলে, সাত্তার সাহেবকে বলে যে, বাবা, যেহেতু পালায় বিয়ে করছে, নিচু শ্রেণীর মেয়েকে বিয়ে করছে, ওকে ঘর থেকে বের করে দাও, আর ওকে যদি ঘরে রাখো তাহলে কিন্তু আমি এই ঘরে থাকবো না, এই বাসায় থাকবো না। এরকম অনেক কথা কাটাকাটি হয়, এবং সাত্তার সাহেব
রাগে, যেহেতু উনি খুব গ্রামে খুব স্বনামধন্য লোক ছিল, তো উনি খুব রাগে জিদে ওনার ছোট ছেলেকে ঘর থেকে বের করে দেয় এবং বলে যে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তুই বাসার থেকে বের হয়ে যা। তো নুরু মিয়া এরকম ওনার স্ত্রীকে নিয়ে বাসার থেকে বের হয়ে যান এবং উনি ওনার স্ত্রীর সাথে পাশের গ্রামে এরকম এক জায়গায় থাকা শুরু করে। তো উনি প্রায় সময় সেই ইমামের সাথে, মানে ওই মসজিদে যে ইমাম ছিল ওনার সাথে মানে খুব দুঃখ প্রকাশ করতো আর কি, যে আমার 2টা ছেলে ছিল, ছোট ছেলে খুব পছন্দ করতাম, সেই কাজটা করলো, আমি কখনো ভাবতে পারি না সেই কাজটা করবে। এরকম নাকি প্রায় ইমামের সাথে এরকম সে দুঃখ প্রকাশ করতো। তো ইমাম আমার সান্ত্বনা দিত যে দেখো এটা হয়তো কয়েকদিন আছে, এরকম দেখবো একটা সময় সব ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিত। তো কয়েক বছর পর যখন ওই সাত্তার সাহেব খুব অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, তখন ইমামকে বলতেছে যে দেখো আমি আমাদের ছোট ছেলের সাথে কোনো যোগাযোগ করি না, ঠিক আছে, কিন্তু আমার তো কয়দিন বাঁচে এটা ঠিক নাই, আমার যে সহায় সম্পত্তি আছে আমি চাচ্ছিলাম 2 ছেলেকে ভাগ করে দিতে। তখন সেই ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, পাশের গ্রামে কোথায় থাকে তোমার ছোট ছেলে তা তো আমি জানি, তোকে নিয়ে আসি, আর তুমি আর রাগ টাগ করো না, তুমি 2 ভাইয়ের মধ্যে মিল করায় দাও এবং তোমার মধ্যে ওই ছেলের সাথে কোনো দাবি দেওয়া রাখো না। তো যাই হোক, ওই ইমাম সাহেব কোনো একদিন ওই ছোট ছেলেকে নিয়ে আসে ওই সাত্তার সাহেবের কাছে এবং সাত্তার সাহেব ওই ছোট ছেলেকে বলে দেখ যা হওয়ার হয়েছে, ভুল তো করছিস, তো এখন আমি আর কয়দিন বাঁচি, যা তোকে আমি মাফ করে দিলাম, তুই বড় ভাইকেও ডাকে, বড় ভাইকেও বলে এরকম যে ছোট ভাই আসছে যেহেতু ভুল একটা করছে, এরকম তো সারা জীবন আর মানে ঝগড়াঝাটি রাখা উচিত হবে না, তোদের মিল করা দেয়। তো এটা মিল করানোর পর বড় ভাই নাকি খুব রেগে যায়, মানে ওই আবু সাইদ সেখানে প্রচন্ড রেগে যায় এবং বাবার সাথে নাকি খুবই চিল্লাচিল্লি করে এবং ছোট ভাইকে বলে যে এই যে আজকে বাবা অসুস্থ হয়েছে তোর জন্য, তুই পালায় বিয়ে করছিস। তো ওই সাত্তার সাহেব ওই আবু সাইদ এবং 2 ছেলে নুরু মিয়া 2জনকে বুঝাকা যেটা হওয়ার হয়েছে তোদের মধ্যে মিলমিশ করাই দিচ্ছি, শেষ। তো মিলমিশ করানো কয়েকদিনের মধ্যে সেই মানে সাত্তার সাহেব উনি ওনার 2 ছেলেকে ওনার প্রায় 20 কাঠার মতো জমি ছিল, তো সমান ভাগে ভাগ করে দেয়। তো ভাগ করে দেওয়ার পর থেকেই বড় ছেলে নাকি প্রায় সময় রাতে ওই বাবার সাথে খুব ঝগড়াঝাটি করতে, বলতো যে ও এতদিন ছিল না, ওরা আবার এত সহায় সম্পত্তি কিসের, ওকে কম বুঝাই দিবা, আমাকে বেশি ভাগ দিবা, এরকম নাকি ওদের প্রায় সময় ঝগড়াঝাটি হইতো। তো ছোট ছেলের খুব একটা এরকম লোভ ছিল না। তো এরকম করতে করতে কোনো এক রাতে এরকম যখন চরম ঝগড়া চলে যায়, তো সেই রাতেই নাকি ওই সাত্তার সাহেব অনেক কষ্ট পায়, উনি এরকম অসুস্থ হয়ে যায় হঠাৎ করে এবং সেই রাতে উনি মারা যায়। তো যাই হোক, এটা হয়তো আগে থেকে অসুস্থ ছিল, এর জন্য হয়তো সেই রাতে একটু বেশি খারাপ লাগছে, ছেলে বকাবকি করছে, এর জন্য হয়তো কষ্টে পেয়ে উনি মারা গেছে। যাই হোক, তো এটা হওয়ার পরে তো নাকি এরকম দাফন দেওয়া হয়। তারপরে ওই ওনার দাফন দেওয়ার আগেই যখন জানাজা হচ্ছিল, ওই মসজিদের ইমাম নুরু মিয়া এবং আবু সাইদ 2 ভাইকে আবার মিল করায় দেয়, বলে দেখো তোমাদের মধ্যে যা হওয়ার হয়েছে মিলমিশের মধ্যে থাকো তোমরা, তোমাদের বাবা মারা গেছে, যেভাবে হোক মারা গেছে, অসুস্থ ছিল মারা গেছে, এটা নিয়ে আর তোমরা কিন্তু বাড়াবাড়ি করো না, তোমরা 2 ভাই একসাথে থাকো। তো যাই হোক, তো বাবাকে দাফন দেওয়ার পর 2 ভাই ভালোই চলতেছিল ওদের দিনকাল। তো ওর বাবার 40 দিন যখন পার হবে, মারা যাওয়ার 40 দিন যখন পার হবে, তার কয়েকদিন পরে একদিন ওই ওনার বড় ভাই আবু সাইদ ওই কোনো এক বিকালে বলতেছে আর কি, ওর ছোট ভাইকে নুরু মিয়াকে বলতেছে যে দেখ আজকে বাজারে একটা জেলে আছে, সে বড় মাছ নিয়ে আসবে, একটা কাতলা মাছ আছে প্রায় 8-10 কেজি ওজন, তুই সাইকেল নিয়ে যা, তো আসার পথে তুই এই মাছটা তুই সাইকেল নিয়ে যা, মাছটা তুই নিয়ে আসবি। তো ওই নুরু মিয়া তারপর বলে ঠিক আছে ভাই নিয়ে আসবো, সমস্যা নাই। তো তারপরে ওই দিন মাগরিবের নামাজ পড়ে নুরু মিয়া সাইকেল নিয়ে যায়, বাজার থেকে মাছ নিয়ে আসে এবং সে মাছ পথে যখন আসবে, মানে এই আসা যাওয়ার মধ্যে ওদের সম্ভবত মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার ব্যাপার ওই নুরু মিয়া আসা যাওয়ার পথে, কিন্তু মাছ পথে আসার পরে মানে নুরু মিয়া নাকি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টটা করে ওর বাড়ি থেকে ঠিক 1 কিলো দূরে একটা গাব গাছ আছে, গাব গাছের নিচে। তো এদিকে তো উনি অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে, কিন্তু নুরু মিয়া যখন বাসায় আসতেছিল না, রাত যখন 9টা বেজে যায়, তখন নুরু মিয়ার বউ উনি দেখতেছে যে ওনার হাজবেন্ড যখন আসতেছে না, সে তখন ওই বড় ভাইয়ের কাছে আবু সাইদের কাছে যে বলে যে ভাইজান আমার নুরু মিয়া তো এখন আসতেছে না, উনি কই গেল বুঝলাম না। তো আবু সাইদ বলতেছে না, ওতে তো লেট করার কথা না, ও এত রাত হয়ে গেছে কোথায় গেল। এরকম আধা ঘন্টা 1 ঘন্টা ওরা দেখে যে আসে না, তখন ওই আবু সাইদ আর 2-1 লোক মিলে ওরা নাকি রাস্তায় রওনা দেয়, যাওয়ার পর দেখতেছে যে বাজারে যাওয়ার পথে কোথাও এত দেরি হচ্ছে কেন, কোথাও কিছু হলো নাকি দেখতে গেছে। ঠিকই ওই দেখে গাব গাছের এখানে
নুরু মিয়া সাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এবং তার জ্ঞান নাই, মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এবং যেই মাছটা নিয়ে আসতেছিল মাছটার মাথার অংশ আছে, বাকি অংশ নাই খাওয়া। এবং ওরা যখন ওইখানে গেছে দেখতেছিল দুই একটা মানে কুকুর বা শিয়াল হবে এরকম মাছটা নাকি চাপাচ্ছিল। তো এটা আবু সাইদের সাথে দু একজন যারা ছিল ওরা দেখে ওরা নাকি তাড়াতাড়ি নুরু মিয়াকে নিয়ে আসে বাড়ির দিকে। আনার পরে তো বাড়িতে লোকজন জমা হয়ে যায় যে কি হয়েছে, ও এরকম অজ্ঞান হয়ে গেল কেন। তখন ইমাম সাহেব বলতেছে আবু সাইদকে যে দেখো হয়তো কোনো খারাপ কিছু নজরে পড়ছে মনে হয়, দেখলাছো যে মাছ নাকি কুকুর শিয়াল খাচ্ছে, এখন কি কোনো খারাপ কিছুকে ধরলো নাকি, দেখো না একটু ঝাড়ফুঁক দিয়ে দিই। তা আবু সাইদ একটু খেপে যায়, খেপে গিয়ে হুজুরকে বলতেছে যে দেখেন আমার ভাইয়ের অবস্থা খারাপ, আপনি আছেন ঝাড়ফুঁক নিয়ে, এগুলো বাদ দেন, আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। তো ওই আবু সাইদ অন্যান্য দুই একজন যাদেরকে নিয়ে গেছিল ওরা বলতেছে যে আসলে চাচা, মানে ইমাম সাহেবকে বলতেছে আসলে চাচা হয়েছে কি, ওই মাছটা তো রাস্তার মধ্যে যখন পড়েছিল তখন দেখলাম যে কুকুর শিয়াল কিছু একটা হয়তো খাইতেছিল, তো এখানে মনে হয় না দিনের কোনো আসর থাকবে। তো ইমাম সাহেব একটু মানে মনক্ষুণ্ণ হয় যে আবু সাইদ ওনাকে একটু ঝাড়ি দিয়ে কথা বলছে, তো উনি আর কিছু বলে না। তো যাই হোক সেই রাতেই নাকি প্রায় 12টা সাড়ে 12টার দিকে রাত্রেবেলা পরে ময়মনসিংহের যে সদর হসপিটাল আছে ওইখানে ওই নুরু মিয়াকে নিয়ে যাওয়া হয় এবং সারা রাত এরকম ওনার কোনো সেন্স আসে না। পরের দিন দুপুরে গিয়ে সেন্স আসে, তো ডাক্তার বলে যে দেখেন উনি তো একটা ছোট মাইল স্ট্রোক করছে, তো কিছুক্ষণ অপেক্ষা করে আমরা অবজারভেশন রাখতে দেখা যাক কি হয় দেখি। তো তারপর ওই ঠিক সন্ধ্যার পর যখন উনি সম্পূর্ণ মোটামুটি নুরু মিয়া সুস্থ, দেখতেছে যে ডাক্তার দেখতেছে উনি কথা বলতে পারতেছে না। তো এটা আবু সাইদ দেখার পরে মানে বড় ভাই দেখার পরে ঘাবড়া যায়, বলতেছে যে কি হয়েছে, ডাক্তারকে বলছে কি হয়েছে, আমার ভাই কথা বলতে পারতেছে না কেন। তখন ডাক্তার বলতেছে যে দেখেন অনেক সময় মাইল্ড স্ট্রোকে দেখা যায় যে এরকম একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে, তো হয়তো আপনার ভাই কিছু দেখে ভয় পাইছে এই জন্য সমস্যাটা হয়েছে, তো এটা কোনো সমস্যা না, আপনি বারবার বাসায় নিয়ে যান, আমরা যথারীতি ওষুধ দিব, আপনার ভাই দেখবেন যেরকম হয় 3-4 মাস পর এমনি সব ঠিক হয়ে যাবে ওনার। তো যাই হোক ওই আবু সাইদ এরকম নুরু মিয়াকে নিয়ে বাসায় আসে এবং নুরু মিয়ার বউকে বলে যে যেটাই হওয়ার হয়েছে আমার ভাইকে তুমি একটু নজরে রাখো, যেহেতু অসুস্থ। তো ইমাম সাহেব তো প্রায় সময় ছোট ভাই নুরু মিয়াকে দেখতে আসতো, তো দেখতে আসার পরে তো নুরু মিয়ার বউকে বলতো আর কি যে দেখো যেটা হওয়ার হয়েছে আমার তো এটা সন্দেহ লাগে, আসলে কেউ মাইল্ড স্ট্রোক করছে অন্য কিছু হয়েছে, যাক যেটা হওয়ার হয়েছে তোমাদের ফ্যামিলিগত ব্যাপার, আমি এটা নাক গলাবো না। কারণ কয়েকদিন আগে তুই যে আবু সাইদ ওনাকে অনেক বকাবকি করছিল। তো এরকম সপ্তাহখানিক যাওয়ার পর ওই নুরু মিয়ার নাকি মানে আগে মানে ওনাকে ধরে নিয়ে হাঁটাচলা করা যায়, তো উনি নাকি পায়ের দিক দিয়ে অবশ হয়ে যাচ্ছিল। তো আবার সেই ডাক্তার কাছে যায়, ডাক্তার বলতেছে যে দেখেন ওনার যে পায়ের মাইল্ড স্ট্রোক করছে ঠিক আছে, এটা তো উন্নতির দিকে দেখতেছি না, দেখতেছি যে ওনার পা যেহেতু অবশ হচ্ছে এটা দেখা যাবে যে কোনো একটা সময় যে যেই পা মানে ডান সাইডের পাটা নাকি অবশ্যই দিকে হয়ে যাচ্ছিল, বলছি ডান সাইডের পাটা নাকি এক সাইডে ডান সাইডটা এমন হইতে পারে প্যারালাইজ হয়ে যেতে পারে, মানে ডাক্তার ওই নুমিয়ার ফ্যামিলি বাবু সাইদ এরকম বলে। তারপর ডাক্তার বলে যে তবু আপনার চেষ্টা করবেন ওনাকে একটু এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে রাখতে, তা আবার বাসায় নিয়ে আসে। তো এর মধ্যে তখন নাকি বর্ষাকাল ছিল, তার কয়েকদিন পরেই তো ওই ইমাম সাহেব উনি নাকি মসজিদের ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে তখন হঠাৎ করে দেখতেছে যে মসজিদের সামনে নাকি ওই সাত্তার সাহেব মানে আবু সাইদ এবং নুরু মিয়ার বাবার যে কবর দেওয়া হয়েছিল, দেখতেছে কবরটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর ওরা মসজিদের যদি একজন যারা খেদমত করে যে লোকগুলো আছে ওদের তিনজন মিলে ওই কবরটা আবার সেই সকালেই ফজরের নামাজ পরেই বৃষ্টি থামার পর সকালেই মাটি দিয়ে কবরটা ঠিক করে দেয়। এটা ঠিক করে দেওয়ার পর পরের দিন আবার ঠিক সেম সমস্যা এরকম দেখতেছে যে ফজরের পরে হয়তো বৃষ্টির পানি বা যেভাবে কবরটা ভাঙছে, কবরটা ভেঙে যাওয়ার পর আবার সেই ইমাম সাহেব 3-4 জন মিলে ঠিক করে দেয়। তো এটা হওয়ার পরে তো এখন হয়েছে কি ওই ইমাম সাহেব নাকি তৃতীয় দিন যখন উনি ঘুমাতে যাবে তখন উনি দেখতেছে স্বপ্নে উনি দেখে যে এই সাত্তার সাহেব ওনার তো খুব ভালো বন্ধু ছিল, ওই সাত্তার সাহেব নাকি ওনাকে স্বপ্নে দেখায় বলতেছে যে তুমি যতই আমার কবরের মাটি দিয়ে কবর ফিল আপ করো, কবর ভাঙার পর মানে আমি কিন্তু আসলে কবরে ভালো অবস্থায় নাই, আমার কবরের ঠিক আমার মাথার কাছে ডান পাশে একটা তাবিজ পুঁতে আছে, তাবিজটা সরাই ফেলো, তারপর কবরে মাটি ভরাট করো, দেখবে আমার কবর ঠিকই সুন্দরভাবে জোড়া লেগে গেছে, এই মাটি আর ভাঙবে না। তো এটা ইমাম সাহেব মানে স্বপ্ন দেখার পর পরের দিন উনি সকাল সকাল ওইখানে যায় এবং ওনার আরেক হুজুর ছিল মুয়াজ্জিন বা যাই হোক উনি হুজুর ছিল, দুজন মিলে যায়, ঠিকই দেখে ওখানে একটা তাবিজ আছে, তাবিজ পায় একটা পোটলার মধ্যে। তো তাবিজটা বের করার পর দেখতেছে যে তাবিজটা মানে একটা বড় মাছের আঁশ থাকে না, এরকম আঁশ দিয়ে সুতা দিয়ে তা একটা তাবিজ পেঁচানো।
চেরা দেখার পর ওই তাবিজটা রেখে দেয় উনি ওনার কাছে, মানে ইমাম সাহেব রেখে দেওয়ার পরে তারপরে ওই উনি নাকি নিজের খরচে আরো বেশ কিছু জায়গা মানে মাটি সংগ্রহ করে শুকনা মাটি নিয়ে পরে কবরটা উনি ফিল আপ করে দেয়, ঠিক করে দেয়। তারপরে তার স্বপ্ন দেখে না। তো সেই ইমাম সাহেব নাকি সেদিনই উনি সকালবেলা ওনার মাদ্রাসা মানে যেখান থেকে পড়ালেখা করেছিলেন সেখানকার এক ওস্তাদের কাছে গিয়ে বলতেছে যে ওস্তাদ এরকম আমি আমার বন্ধু ওর আমাকে এরকম ওর কবর 2-1 দিন ধরে ভেঙে যাচ্ছিল, পরে আমি স্বপ্ন দেখি যে আমার বন্ধু আমাকে স্বপ্ন দেখে তোর কবরের তাবিজ আছে, সেই তাবিজটা আমি ঠিক ঠিকই দেখি যে ওর মাথার কাছে তাবিজটা পাই এবং এই সেই তাবিজ সেই ওস্তাদকে দেখায়। তো সেই উস্তাদ বলে যে দেখো হয়তো এটা মানুষ কেউ কারোর উপর ওনার তাবিজ করছে, দেখো ওনার এখানে পোতা হয়েছে, তুমি যেটা করো তুমি আগামী 7 দিন তুমি একটা পানি দেয়, এই পানিটা দিয়ে বলতেছে 7 দিন সূরা ইয়াসিন 7 বার পরে এই পানির মধ্যে ঠিক জোহরের পর জোহরের নামাজের পর এই 7 দিন এই পানিটার মধ্যে 7 বার সূরা ইয়াসিন পরে ফু দিবা এবং আজকে গিয়ে তুমি তাবিজটা পানির মধ্যে চুবায় রাখবা এবং এরকম টানা সূরা ইয়াসিন পরে 7 দিন 7 বার এরকম পরে তুমি ফু দিতে থাকবা এবং ফু দেওয়ার পর তুমি আমার কাছে আসবা, তারপর কি হবে না হবে আমি সব তোমাকে বলে দিব। তো সেই ইমাম সাহেব এরকম উনি 7 দিন এই কাজটা করে, এই সূরা ইয়াসিন পরে প্রতি জোহরের ওয়াক্তে 7 দিন টানা এরকম ফু দেয়, পানিটা তাবিজের মধ্যে পানির মধ্যে তাবিজটা রাখে এবং তারপর তুমি ওস্তাদের কাছে আসে। তো ওস্তাদ বলে যে দেখো এখন তুমি তোমার বাড়ির আশেপাশে বা তুমি যেখানে থাকো তার আশেপাশে যে 10-15 বাড়ি আছে দেখবা এখানেই কোনো একটা লোক অসুস্থ আছে, সে আজকে গিয়ে দেখবা যে সুসংবাদ শুনবা যে সে সুস্থ হয়ে যাচ্ছে, তারপর তোমার কে সুস্থ হয় তুমি আবার এটা আমাকে এসে বলবা। তো এরকম ওই ইমাম সাহেব আবার আসার পরে ঠিকই দেখতেছে যে ঠিক মাগরিবের পরে ওই যে নুরু মিয়া ছিল ওনার যে কথা বলার জবানের সমস্যা ছিল সে তার নাকি জবান খুলছে এবং সে নাকি কথা বলতে পারতেছে এবং এটা শোনার পরেই সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নুরু মিয়ার কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে যে নুরু মিয়া তোমার কি হয়েছিল এটা আমাকে বলো তো খুলে। তখন নুরু মিয়া বলে যে আমার ভাই মানে বড় ভাই যেটা আবু সাইদ সে এরকম মাছ আনতে বলছিল আমাকে, তো আমি এরকম যখন ওই গাব গাছের কাছে আসি মানে বাসার দিকে যখন গাব গাছের কাছে যখন আসি তখন গাছের একটা ডাল বা কিছু আমার ঘাড়ের দিকে ভেঙে পড়ে, তারপর আমি সাইকেল থেকে পড়ে যাই, তারপরে কি হয়েছে আমি এটা বলতে পারবো না। আর এই যে এখন তো আমার মানে আপনার সাথে কথা বলতেছি এই কয়দিন যে আমি সেন্সও ছিল তা বলতে পারবো না, তা আজকে ঠিক দুপুরের পর থেকে আমার মনে হচ্ছে যে আমি কথা বলতে পারছি, আমার আস্তে আস্তে সব সেন্স আসছে, আর এই কয়দিন যে আমার সেন্স ছিল কি ছিল আমার এরকম কিছু মনেও নাই। তো এটা শোনার পর ইমাম সাহেব একটু ঘাবড়া যায়, উনি আবার পরের দিন এরকম ওই ওস্তাদের কাছে যায় এবং ওস্তাদকে গিয়ে বলে যে ওস্তাদ এরকম তো আমি আমার পরের পুরোটা ঘটনা বলে যে এরকম আমার বন্ধুর ছেলে যে মারা গেছে যার কবরের উপর আমি তাবিজটা পাইছিলাম, তো এরকম তার ছোট ছেলে এরকম অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছে। তখন সেই ওস্তাদ বলে যে দেখো সমস্যাটা হচ্ছে এটা ওর বড় ভাই ওকে তাবিজটা করছে, তো আমি যেভাবে হোক এটা বুঝতে পারছি এবং তুমি এক কাজ করবা, তুমি গ্রামে একটা সালিশ ডাকো, মানে মাতবরকে নিয়ে একটা সালিশ ডাকো এবং ওই মাতবরকে তুমি 20-25 জন খেতে পারবে এরকম একটা মানে আয়োজনের একটা শরবত বানাবা এবং সেই শরবতে তুমি এরকম 7 বার সূরা ইয়াসিন পড়বা এবং আরেকটা দোয়া লিখে দেয়, বলে এই দোয়াটা লিখে ফু দিবা এবং ওই মাতবরকে বলবা যে মাতবর সাহেব আপনি এরকম 20 জনকে শরবতটা খাওয়ান এবং মাতবরকে তুমি পুরোটা ঘটনা খুলে বলবা। আশা করি সেই গ্রামের মাতবর সে এটা তোমার কথাটা বুঝবে, সমস্যা হবে না এবং দেখবা যে ওইখানেই তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা কি হয় না হয়। তো এরকম 2-1 দিনের মাথায় সেই ওস্তাদের কথা অনুযায়ী সেই ইমাম সাহেব ওই গ্রামের মাতবরকে ঘটনা খুলে বলে যে আমি এরকম তাবিজ পাইছি এবং ওস্তাদের কাছে গেছিলাম, তো এখন তাবিজ যাকে করাইছে সে তো সুস্থ হচ্ছে কিন্তু এই বানটা খুলতে হবে, না খুললে যে সুস্থ হচ্ছে সে আবার অসুস্থ হয়ে যেতে পারে, তো এটা যেভাবে হোক আমাদের বানটা খুলতে হবে এবং কে তাবিজটা করছে এটা বের করতে হবে। তখন গ্রামের মাতবর বলে যে ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি এরকম ওস্তাদের কথা অনুযায়ী শরবত বানায় রাখো, আমি ওই যখন সালিশ বসবে তখন গ্রামের এরকম যারা সালিশে থাকবে ওদেরকে আমি ওই শরবতটা খাওয়াবো। তো এরকম যথারীতি সালিশ কোনো একদিন আসরের পর এরকম আসর নামাজের পর এরকম সালিশ বসে এবং 20-25 জন এরকম যারা সালিশে আসে তো সবাইকে ওই মাতবর বলে দেয় আর কি যে ইমাম সাহেব এই সালিশের উদ্দেশ্য করে আমি সবাইকে শরবত খাওয়াচ্ছি, শরবত খাওয়ান। তো খাওয়ানোর পরে ইমাম সাহেব বলে যে দেখেন সবাইকে উদ্দেশ্য করে বলে যে দেখেন আমি একটা তাবিজ পাইছি, তো তা এটা ওইরকম সাত্তার সাহেবের কবরের মাথার একটা তাবিজ পোতা ছিল, তো
তাবিজটা যাকে উদ্দেশ্য করা হয়েছে সে হয়তো সুস্থ হয়েছে, আপনি অনেকে হয়তো জানেন যে সে আমাদের নুরু মিয়া। তো কে তাবিজটা করছে এটা আমরা বুঝতে পারতেছি না, হয়তো তাবিজটা করার কারণে নুরু মিয়া অসুস্থ হয়ে গেছিল। তো এখন তাবিজের বানটা তো খোলা লাগবে না, নুরু মিয়া আবার অসুস্থ হয়ে যাবে। তো আপনার মধ্যে যদি কেউ তাবিজটা করে থাকেন তাহলে আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমি এটা কাউকে কিছু বলবো না। আজকে সালিশের পর ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা বলবেন না তাহলে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হবে, এটা মানে ওই ইমাম সাহেব বলে। এরকম মানে দেখা যায় যে সেদিন নাকি মানে আসরের পরে সালিশটা হওয়ার পর শেষ হওয়ার পরে মানে ইমাম সাহেব দেখতেছে এশার ওয়াক্ত হয়ে গেছে, কেউ ওনার কাছে আসে না, কেউ ব্যক্তিগতভাবে কিছু বলেও না। কিন্তু রাত্রে ঠিক 9টা সাড়ে 9টার দিকে সেই আবু সাইদ যে ছিল মানে নুরুমের বড় ভাই, সে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার পর বাসার থেকে ওই আবু সাইদের যে ওই শালা বা কি জানি ছিল, এরকম বউয়ের ভাই ছিল এরকম, তো এসে ওই ইমাম সাহেব বলতেছে যে দুলাভাই তো এরকম অসুস্থ হয়ে গেছে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি বাসায় আসেন, ওনার একটু সদরে যাওয়া লাগবে, সদর মেডিকেল যাওয়া লাগবে। ইমাম সাহেব নাকি সেই রাতে ওনারা 7-8 জন মিলে পরে আবু সাইদকে নিয়ে এরকম সদর হসপিটালে যায়। তো যাওয়ার পর তো ইমাম সাহেব বুঝে যায় যে না, আবু সাইদ নিশ্চয়ই এই কাজটা করছে দেখে ওই সমস্যা হচ্ছে। তো পরের দিন সকালে নাকি আবু সাইদকে বলতেছে, মানে ইমাম সাহেব একাকিত্ব ভাবে মানে বলতেছে আর কি, হসপিটালে যে ওয়ার্ডে ছিল এখানে কি বলতেছে কানে কানে যে দেখো, আমি জানি যে তুমি তোমার ভাইয়ের নামে তাবিজটা করছো, যদি তুমি সুস্থ হতে চাও তুমি তাবিজটা কেন করছো বা কি উদ্দেশ্য করছো বলো, কারণ তাবিজটার বান খুলতে হবে। আর যদি এটা বান খুলতে না পারো তাহলে কিন্তু যদি আমরা তাবিজটা বান খুলতে না পারি তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, তোমার ভাই তেমন ক্ষতি হবে, তুমি বয়স তোমার সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখন তুমি কিভাবে কি করবা তুমি আমাকে জানাইও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি বাড়িতে, তুমি আমাকে সময় দিলাম, তুমি একদিনের মধ্যে আমাকে জানাও। তো ওই আবু সাইদ নাকি এটা উনি স্বীকার করেই না করার পরে তারপরে তো ইমাম সাহেব বাড়িতে এসে পড়ে। তো ঠিকই একদিন হওয়ার আগেই ওই ইমাম সাহেবকে আবু সাইদ খবর দিয়ে মানে পাঠায় হসপিটাল আসতে বলে। তো এখন ইমাম সাহেব বলতেছে, মানে আবু সাইদ ইমাম সাহেবকে বলতেছে যে হুজুর কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আমি আসলে তাবিজটা আমি করছিলাম, আর এটা যেহেতু আমি করছি আমি এটার জন্য খুব লজ্জিত, আমি আমার ভাইয়ের সাথে কাজটা করছি, কারণ আমার শরীরের যে অবস্থা আমি বুঝতেছি না আমি বাঁচবো না মরবো। তো আমি একটা সত্যি কথা বলি যে এই কাজটা আমি করছিলাম কারণ আমার মধ্যে একটা অহংকার কাজ করছিল, কারণ আমার এই যে ছোট ভাই যখন আবার বাবা যখন ছোট ভাইকে গ্রহণ করে তখন যে সম্পত্তি লিখে দিছিল সেটা নিয়ে আমার খুব লোভ ছিল যে কেন আমার ভাই এত সম্পত্তি পাবে এত বছর বাইরে থাকার পরেও। তো এর জন্য আমি হালুয়াঘাট, ময়মনসিংহের হালুয়াঘাটে এরকম একটা কবিরাজ আছে, কবিরাজকে যে একটা তাবিজটা করাইছিলাম, তো কবিরাজ আমাকে বলছিল যে কোনো জিনের মাধ্যমে তাবিজটা করতে হবে। তো ওই যে গাব গাছের সামনে দিয়ে আসতেছিল এখানে একটা জিন থাকতো, এটা একটা খারাপ জিন থাকতো, এবং ওই জিনকে খুশি করানোর জন্যই কবিরাজ আমাকে বলছিল একটা বড় মাছ দিতে হবে, এবং আমি ওকে ইচ্ছা করে এরকম মাছটা আনাইছিলাম সেদিন, এবং ওই জিনই ওকে ধাক্কা দিয়ে ওইরকম মাছটা ওটা ওই জিন খাইছে। ওই যে শিয়াল বা কুকুর যেটা আমরা দেখছিলাম মাছের আশেপাশে ঘুরতেছিল, আসলে জিন কিন্তু মাছ আগেই নিয়ে গেছে, শিয়াল বা কুকুর যেটা খাচ্ছিল ওটা যেন মাছের মাথাটা ছিল এখানে পড়েছিল। তো এখন যেটা হয়েছে আমি ভুল করছি, সবই ঠিক আছে, এবং সেই মাছের আঁশ দিয়ে পরে আমি এরকম তাবিজ বানাই কবরের মাথায় পুঁতে রাখছিলাম। আর কবিরাজটা বলে দিছিল যে এমন কোন কবরে, মানে বাড়ির আশেপাশে এমন কোন কবরে এই তাবিজটা পুঁতবা যে কবরটা এর মধ্যে কোনো মানে কেউ মারা গেছে এরকম নতুন কবর আর কি, মোট কথা এরকম তাবিজটা পুঁতবা। তখন আমি দেখছি সেই মুহূর্তে আমার বাবার কবরে নতুন ছিল, এই জন্য আমি কবরের ওখানে তাবিজটা পুঁতে রাখছিলাম। তো ওই ইমাম সাহেবকে বলে আর কি আবু সাইদ সাহেব যে এখন আমি এটার জন্য মাফ চাই, আপনি যে তাবিজ খুলতে হয় আপনি হালুয়াঘাটের কোন কবিরাজ আছে, ওই যে আমার শ্যালক আছে তাকে বলে দিচ্ছি, সেও এই সম্পর্কে জানে, আমার বউ জানে, এই আমরা তিনজনই জানি তাবিজটা করার ব্যাপারে। তা আমার শ্যালক করে বললো সে হালুয়াঘাটে সেই কবিরাজের কাছ থেকে এই তাবিজটা বান খুলে আনবে। তারপর ওই শ্যালককে বলে, এবং শ্যালক নাকি সেদিনই পরে ওই ময়মনসিংহের হালুয়াঘাট এটা আছে, এটা নাকি দুপুরের থেকে আর পরে সোজা একটা রাস্তা ওইখানে হালুয়াঘাট, তো ওইখানে গিয়ে পরে ওই কবিরাজের মাধ্যমে বানটা খুলে আনে। তো বান খুলে আনার পরে ঠিকই দেখা যায় যে আবু সাইদ এরকম সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে বাসায় আসেন, এবং হুজুর ওই ছোট ভাইও দেখতেছে যে সুস্থ হয়ে গেছে প্রায়। তো হুজুর আবার দুই ভাইয়ের মধ্যে এরকম মিল করাই দিয়ে বল যে দেখো যেটা একটা দুর্ঘটনা, হুজুর এরকম কিন্তু প্রকাশ করে না যে কে কাকে তাবিজ করছে না করছে, হুজুর শুধু এটা বলে ছোট ভাইকে যে দেখো তোমাকে হয়তো কেউ তাবিজ করছে, যেটাই হোক এটা অনেক কষ্টে বান খুলেছি, তোমরা দুই ভাই ঠিকভাবে থাকো, তোমরা এটা নিয়ে আর কোনো মানে তোমাদের মধ্যে ভেজাল যাতে না হয় বড় ভাইকে বুঝায় দেয়, এবং এই আর কি এভাবে ওদের মিল হয়। তো এই ঘটনাটাই আমি মানে শুনি সেই মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে, যেটা ওনার বাবা শুনেছিল ঘটনাটা বা ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল, এই আর কি। তো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে।
এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছি। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, হোম ডিস্ট্রিক্ট ভোলা। আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, সেই ঘটনাটা আসলে আমার বাস্তব লাইফে দেখা। সময়কালটা ছিল 2011। তখন আমি ক্লাস 7-এ পড়ি। হ্যাঁ, 7-এ, সঠিক। আর আমি যার ঘটনাটা বলতে যাচ্ছি, ভৌতিক ঘটনা, সেটা হচ্ছে আমার ভাতিজির। ও ক্লাস 4-এ না জানি 5-এ পড়ে, আই এম নট শিওর, কারণ টাইমিংটা অনেক লেট হয়ে গেছে, তো সেজন্য মনে পড়তেছে না। তো ঘটনাটা হচ্ছে, আমরা গ্রামে অনেক চাচাতো ভাই বোন ছিলাম, প্রায় এক বাড়ির উপরে আমরা 16-17 জনের মতন চাচাতো ভাই বোন মিলিয়া। তো আমাদের গ্রামে পানের বর করে, পানের বর। তো আমার ভাতিজিকেও একটা পানের বর ছিল, অনেক বাগানে মাঝখানে একদম। আমরা ওই বাগানটাকে বলতাম ক্ষীরের বাগান। তো ওদের আবার একটা ভেগজাল ছিল, যেটা আমরা ওই যে খালের ভিতরে যে গাছ দিয়া কুপিয়া জালটা দিয়ে ভাটা জোয়ারে পাইতা মাছ ধরে। তো ওইটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় ভেগজাল বলি। ওই ভেগজালও ছিল ওদের পানের বরের সাথে। তো ওদের পানের পরে পাইট দিছে, মানে পানের গোড়ায় মাটি দিছে। মাটি দেওয়ার পরে তো বলতেছে যে ও আমাদেরকে বলতেছে যে চল আজকে সবাই আমরা খালে গোসল করবো, খালে মাছ ধরবো। আমরা বলি ঠিক আছে, তুই আগে তোর কাজ শেষ কর। তো আমরা এই পারে বাগানের ভিতরে এরকম আমের সিজন ছিল, আমের গাছ থেকে আম পেড়া আমের ভর্তা বানাইছি। তো ভর্তা বানিয়ে আমরা 5-6টা ছিলাম ছেলেরা, আমরা খাইছি। খাওয়ানোর পরে ওগরেও দিয়েছিলাম, চাচাতো বোন ছিল 2-3টা, ওরা আমাদের একসাথে, ওদেরও দিছি। তো একসাথে খায়া তো আমাদের যে খালটার কথা বলছি আমি আপনাদেরকে, ওই খালটার নাম হচ্ছে বয়লা খাল বলে আমাদের গ্রামে, ওটার নাম হচ্ছে বয়লা খাল। তো ওই খালে একদম ভাটার সময় পানি এত নামছে, ওই দিন অনেক পানি, পুরো একাট হয়ে গেছে। তো আমরা সবাই বলতেছি যে চল খালে হাড়াহাড়িও খেলবো আর মাছও ধরবো। আমরা চাচাতো ভাইরা কিছু নামলাম খালের ভিতরে। তো এর ভিতরে আমরা একটা খেলাও শুরু করছিলাম, যে ওই ছনের দিয়া, মানে যেটা উপরে আমরা খেলি সোয়াশে, পানির ভিতরে বলি এটা হারাহারি। একজনকে পানির ভিতরে দৌড়িয়ে ধরতাম, মেয়ে চোর হইতে, আবার আমরা সবাই হারতাম, আবার ও আমাদেরকে ধরতো, এভাবে খেলতাম। তো আমরা এভাবে খেলতেছি আর আমরা মাছ ধরতেছি ওই খালের ভিতরে। তো আমাদেরকে বলতেছে কাকা, হঠাৎ করে যে কাকা আমি খালে নামুম না রে তোদের সাথে, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি জাল ফালামো। আচ্ছা ঠিক আছে, তুই যে জাল ফালা, আমরা এদিকে দুষ্টামি করি, তোর জালে মাছ দিব আরো বেশি। তো জাল ফালাইতে গেছে, আমরা এই পাশে খেলতেছি। হঠাৎ করে ও কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, মুখটু কালা হয়ে গেছে একদম। আমরা ওইটা ফলো করিনি, আমরা ভাবছি যে হয়তো নামতে পারেনি, লেবাজারে বয়ে আছে, শরীর খারাপ লাগতেছে এই জন্য। তো জাল ফালাইতেছে, ও বেশ কিছু মাছ পেলো, বোয়াল মাছ, অনেক বড় বড় বোয়াল মাছ, এক একটা বোয়াল মাছ 1-1.5 কেজি করে ওজন হবে। তারপর চিংড়ি মাছ, পুঁটি মাছ, এরকম ভালো কিছু, মানে ভেগজালের মাছ তো ভাই 5 পিসালি মাছ সব পাইলো। পাওয়ার পরে ও কাকা ভালোই মাছ পেয়েছে, আমি যাই গেরে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। তো ওদিকে আমরা এরকম ভাবে দুষ্টামি করতেছিলাম খালের ভিতরে। তো আমাকে এক কাকায় আমার ঘরে দিছে লড়ান, মানে দৌড়ানি দিছে যে আমরা এইভাবে পানির ভিতরে করতেছি অসুখ টসুখ হইলে, সেজন্য। তো আরেকটা কথা বলিনি, যে আমাদের বাড়িতে একটা বড় একটা পুকুর আছে, যেটা দিঘি বলে অনেক মানুষ, আমরা বলি বড় পুকুর, বিশাল বড় পুকুরটা। তো ওই পুকুরে আইসা ডুবাইতাম, সারাসারি হারাহারি খেলতাম। তো আমরা সবাই আবার আইসা পুকুর ভিতরে নামছি। ও হঠাৎ করে পুকুর ভিতরে নামছে, মাছ আইসা ঘর দিয়েই পুকুর ভিতরে নামছে। আমার ঘরে কইতাছি কি, দেখ আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো। প্রতি ডুবে একটা করে মাছ ধরবি তুই, যা। তো ওরা দিছে আমরা তুই আমরা বাজি লাগ, আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, তুই পারলে ধর যা পুকুরেতে মাছ। কিন্তু আমাদের বড় পুকুরে আসলে বড় বড় মাছ ছিল তখন, 2011 সালে, তখন অনেক বড় মাছ ছিল। তো আমরা সবাই ডুবে আপনার শিং মাছ, কই মাছ,
ধরতাম, কারণ এই সময় তো পুকুর পানি একদম কমে যায় না, তো সেই সুবিধাতে সবাই আমরা ডুবে ডুবে ধরতাম আর খেলতাম, খেলাও হতো, মাছ ধরাও হতো আমাদের। এটাই আমাদের মানে এরকমটাই করতাম আমরা আর কি পুকুরের ভিতরে। তো ও হঠাৎ করে ঠিকই ডুব দিয়ে মাছ তুলতেছে, তুইলা মাছ কি করে এটা দিই না। তো হঠাৎ করে আমার একটা স্বাস্থ্য বোন ফলো করছে, ওর নাম হয়েছে সালমা। ও ফলো করছে, ও মাছ ধরে মাছ খায়ালে, কাঁচরা মাছ খায়ালে। তো এটা দেখে আমাদেরকে কইছে, কাকি দেখ 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 ফাতেমা মাছ খেয়ালে। আসলে আমি যার ঘটনা বলতেছি ওর নাম হয়েছে ফাতেমা। ও মাছ খেলে হোক, আমরা ওরা আরো জারি দিছি। জারি দেওয়ার পরে আমরা সবাই উঠে গেছি। তো বেশি খেলি না, কারণ খালে খেলছি, খেলা দিয়ে নর্মালি গোসল করে উঠে গেছি। উঠে যাওয়ার পরে তো ও যে মাছ খেয়েছে এটা সালমা দেখছে। দেখার পরে মানে ও পরে কয়েকে আমার কথা বিশ্বাস করলেন, আমি নিজের চোখে দেখছি ওরে কাঁচা মাছ খাইতেছে ও একটা, আমি নিজের চোখে দেখি। তোরা আমার কথা বিশ্বাস করছ, তুই ওরে জিগা ওরে জিগে গিরে তুই কাঁচা মাছ খেয়ে ওর চোখ ঘুরে থাকা। ছোট মানুষ আমরা, মানে আমরা ছোট ও ছোট, এতটা ডিস্টেন্স মানে ইয়া করতাম না, সবাই মজা করতাম আর কি একসাথে। আমরা অনেক পোলাপান ছিলাম বাড়ির ভিতরে। তো ওইটা না কাকা নর্মালি স্বাভাবিক মাইন্ডে কথা হইতেছে, না কাকা আমি মাছ খাম কি আরে কাঁচা মাছি খাওয়া দাওয়া এমনি মজা করছেন মো লাগে আমার ইয়া করণের লিগা। গোসল করে আসলাম বাসায়, এসে আপনার দুপুর বেলা খাইলাম, তখন খাইয়া ঘুমাইলাম। তখন আমরা ক্রিকেট খেলতে যাবো, কাবাতে ক্রিকেট খেলতাম আমরা প্রচুর বাড়িতে। এমন সময় শুনি ওর আম্মুর চিৎকার, ফাতেমার আম্মু, যে ফাতেমা নাই নাই নাই। তো আমরা সবাই খুঁজতেছি, হঠাৎ একজন ফলো করছে যে ও বাজার আছে না, বাজার বিশাল বড় একটা বাজার ছিল ওদের ঘরের লগে, একদম মানে বিশাল বড় বাস আছে, অনেক মোটা মোটা অনেকগুলা বাস, প্রায় আপনার ওই বাজারটা মিনিমাম হলে 100 বাস হবে, এত বড় বিশাল একটা বাজার ছিল তখন। ওই বাজারটার অনেক উপরে হয়, একদম ঠিক দুপুর বলে ভুল হবে, বিকাল দিয়ে গড়ে 3টা পরে, যে টাইমটা আমরা 3টা পরে স্বাভাবিক ওই টাইমটা খেলতে যেতাম মাঠের দিকে। পরে অনেক কষ্ট করে নামাইলাম। নামানোর পরে আপনার ওরে নামে আমি ওর ঘরে দিয়ে আনার পর দিয়ে ওর স্বাভাবিক আচরণ নাই, কেমন জানি একটু অদ্ভুত টাইপ। তো এটা থেকে সবাই, গ্রামের মানুষ তো এমনি ভৌতিক জিনিসগুলো খুব বেশি বিশ্বাস করে। তো তখনই ওরে আমাদের গ্রামের পাশে এক ফকির ছিল, আমরা এসাক দাদা বলতাম ওনারে। তো ওনারাই না কাছেনি দিছে নর্মালি। দেওয়ানোর পরে যখন আমরা খেলতেছি, মাগরিবের আজান দিবে, আমাদের খেলা শেষ বা সবাই যাবো। এই সময় খবর আছে যে জান্নাতদের নাক মুখ দিয়া ব্লাড বের হয়ে পড়তেছে। আমরা সবাই অবাক হয়ে গেছি যে কি করে সবাই নাক মুখ দিয়ে। আমরা খেলা রেখে সবাই দৌড়ে গেছি ওদের বাসায়, যে আসলে ঘটনা অনেক সত্যি, আর অনেক ব্লাড বের হয়েছে নাক মুখ দিয়ে। প্রায় ওর নাক মুখের সামনে একটা প্লেট পাতা ছিল, ওই প্লেটটার ভিতরে ফুল প্লেটটা ভরে গেছে ব্লাডে। এমনকি ব্লাড তখনও পড়তেছিল, আমরা দৌড়িয়ে যাইতে প্রচন্ড ব্লাড, মানে কম আর পড়তেছে না, কি বলবো একদম গড়গড় করে ব্লাড পড়তেছে। তো আমরা সবাই ভাবলাম যে হয়তো এগুলো সাইনাসাইটিস সমস্যা হয়। তো আমার এক কাকা বললো যে ওরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। তো ওরে হসপিটালে নেওয়ানোর পরে ডাক্তার কিছু ওষুধ দিল, নাক মুখে ব্যান্ডেজ করলো, কি জানি কইরাম। তখন স্বাভাবিক রত বন্ধ ছিল। আসলো বাসায় ওষুধ আনানোর পরে, এখন পর্যায়ক্রমে ওর আচরণ কেমন জানি হয়ে যেতেছে, মানে স্বাভাবিক মনে হইতেছে না। ওর আচরণ গুলা খুবই অস্বাভাবিক আচরণ করতেছে, খুবই মর্মান্তিক। যে ওর বাবা ও যে মাছ ধরে আনছে ওই মাছকে রান্না করতে দিতেছে না করছে। ওই মাছ ওখান থেকে মাছ নিয়ে মাছ খাওয়ার ট্রাই করতেছে, বাট ওরা কেউ ওই মাছ ধরতে দিতেছে না তখন। বাট ওই মাছগুলো কারো রান্না করতে দিতেছে না বাসায়। যাক ভালো, আর স্বাভাবিক আটকে রাখলো। এখন ওষুধ টষুধ জোর করে সবাই খাওয়াইলো টাইলো, মোটামুটি ডাক্তার মেবি ঘুমের ওষুধ দিছিল। তখন তো ভাই ছোট ছিলাম, মত বুঝিনি। ওরে ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে দেখছি তো ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার ভিতরে ঘুমের ভিতরে অদ্ভুত কেমন জানি আওয়াজ করে,
তারপরে কি অদ্ভুত অদ্ভুত কি সাউন্ড কি সব ঘুমের ভিতরে, বাট ও কিরকম যেন অদ্ভুত অদ্ভুত কথা বলে। আমি ওদিকে আসি ওই করি, এই তোরা বাড়ির গাছের মাথায়, মানে এরকম মানে কিরকম অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে। ও কিন্তু ঘুমের ভিতরে ওই যে ওর ওষুধ দিছে সে যেন ঘুমিয়ে রয়েছে। তো ভাই দেখ, নর্মালি সন্ধ্যার টাইমটা কাটলো, যখন রাত্র ঠিক তখন আমরা পড়তে বসছি। আমাদের গ্রামের ছেলেদের একটা অভ্যাস ছিল কি, আমরা সন্ধ্যাবেলা পড়তাম, পড়ানোর পরে রাত্রের 10টার দিকে বের হইতাম, সবাই একসাথে বের হয়ে অনেক মজা করতাম। এই এলাকার গাছের কাকাগো কাকাগো আমাগো যার যা ডাব টাপ খাওয়াটাও হইতো, খাওয়াটা আবার শুনতাম। হঠাৎ করে অগো বাড়িতে শুনি চিৎকার, ও করে চিৎকার খা উনি ফাতেমা নাই করে। আবার সবাই ওরে খুঁজতেছি, ঠিক ভাই ওই একই জায়গায় আবার পাওয়া গেল ওরে, হেই বাঁশ গাছের মাথায়। যাক, আবার নামে টামে আনলো। এখন সবার পুরাই ফুলফিল ভৌতিক যে ভূত এইসব জাতীয় প্রতি একটা বিশ্বাস জন্মে গেল যে ওরে এইসব কিছুতে ধরছে বা আটচর করছে এরকম কিছু। যাক, সবাই এখন আমাদের এক কাকা আছে, উনি হয়তো এই ভৌতিক চাষগুলো করে, যেমন খনকার যেটা ফকির বলে ঢাকাইয়া ভাষায়, আর গ্রামের ভাষা খনকারি বলে, খনকারি কয়। তো কাকারা ডাকে আনা হইলো, আনে বৈঠক দিল ভাই, গ্রামের ভাষা বৈঠক বলে। যেমন যারা ভূতে ধরে তাকে একটা মশলাতে বসে সামনে একটা কাগজের ভিতরে কিছু আরবি লেখা দিয়ে বয়া, তারপর পাশে মুন্সির গায়া, তো ওইরকম ভূতকে ডাকে ওই ভূতকে সারানোর ব্যবস্থা করে। তো ঠিক ওইভাবেই কাকারা এরকম ভাবে। তো ভাই ডাকানোর পরে ঠিকই আসছে, ওর সাথে ভাড়াইছে, ভাড়াশোনার পরে তো জবাবদিহিতা যখন করতে গেছে কাকা, তখন কাকারে আর মানে কি বলে ওস্তাদ মানে না, যেটা মানে ওই ভাষাতে বলে ওস্তাদ মানে না। তো ওস্তাদ না মানার কারণে তো কাকা ওরে তারপর অনেক কষ্ট করে নর্মালি ওস্তাদ মানে এটা নেয়া। আপনার ওই মাটির ভিতরে দেখলাম যে আপনার একটা ভৌতিক ছবি, মাটির ভিতরে ভৌতিক ছবি আঁকা আপনার তারপরে করলো কি, ভৌতিক ছবিটার উপরে কালপা গাছ আছে, যে কালপা গাছ আমাদের গ্রামে, এটা অন্য জেলায় কি বলে জানি না, বাট ওই কালপা গাছের একটা ঠাই লাগাইছে। আর আপনার একটা পাতিলের ভিতরে আপনার অনেকগুলা আপনার নারিকেলের চিকলা দিয়া টিয়া, মানে ধুমা যে বেশি হয় এরকম, ওর চেহারার সামনে এরকম ধুমার দিছে। আর আপনার ওই যে ভৌতিক যে ছবিটা আঁকছে মাটিতে, ওই মাটিতে ওই ছবিটার পিড়াইতেছে, ওরা জবাবদিহিতা করতেছে। আর প্রত্যেকটা পিড়া ও ছোট ছিল তো ভাই, খালি গায়ে ছিল ছোট, ওর প্রত্যেকটা পিড়া যে মাটিতে দিছে প্রত্যেকটা পিড়া ওর পিঠের ভিতরে বলতেছে, আমরা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওইটাকে জবাবদিহিতা করতেছে। বাট ওটার জবাবদিহিতা ভিন্ন রকম। তারপরে অনেক কষ্ট করে যে কেন ওর সাথে এসে, কই থেকে এসে, নাম কি, তো নাম ওটাকে যখন নাম জিজ্ঞেস করা হয়েছিল, নামটা বলছিল যে ওটাকে মাছ খাওয়া পেতনি, মানে ওটার নাম বলছে কল্লা কাটা, বাট ওটা হচ্ছে মাছ খাওয়ার পেতনি আর কি। ওটা মাছ খাইতে খুব পছন্দ করে, মাছ খেতে পছন্দ। তো ওইটাই ওরা জিজ্ঞেস করলো যে তুই এ রুগীকে কি করলে ছাড়বে? তো ওইটা বললো যে হ্যাঁ আমি ওরে ছাড়তে পারি যদি আপনারা মেঘনা নদীর মাঝে যেয়া কোনো প্রাণী দিয়ে ভোগ দিতে পারেন, তাহলে আমি ওরে ছাইরা দেব। তো এই কথা বলছে, এটা তো আমরা তো গরিব মানুষ না, কাকা যেটা বললো আর কি, আমরা তো গরিব মানুষ, এটা করা আমাদের পক্ষে পসিবল নেই, তুই নর্মালি কি লিয়ে যাবে সেটা বল। তো বলতেছে যে না, আমি নর্মালি যাব না, আমি ওরে নিয়ে যাব, নইলে আমাকে এটা প্রাণ দিতে হবে। কয় না, তুই তো ওরে পাবি না, তোরে প্রাণও দিব না। কাকাই কথা বলতেছে, কয় না আমি এই দুইটা ছাড়া যাব না। তো কাকা আবারও ইচ্ছা রকম ওই আপনার ভৌতিক ছবিটাকে মারতেছিল আর ওই ধুমাগুলা দিতেছিল, মানে ওরে ওদিকে ওই জায়গাটাতে দুইজনে ধৈরা বসে রাখছে, মানে উদ্বিগ্নটা এত, ও এত একটা বাচ্চা মানুষের তিনটা কাকা ধরে রাখছে, একটা আমার চাচতো ভাই ধরে রাখছে, ও অনেক বড় ছিল তখনই, ও এসএসসি তে পড়তো, ও ধরে রাখছে, ওদেরকে ঝাড়া মাইরে ফালাই দিতেছে। মানে ওর ওই 3-4 জন লোক, মানে ওর কাছে কোনো কিচ্ছু মনে হইলো না, মনে হইলো যেন কোনো একটা পাতলা কিছু ঝাড়া মাইরে ফালাই দিতেছে শরীরের উপরে, ওরে ধরে রাখতে অনেক কষ্ট করে ধরে বসে রেখা, ওরে মায়ের ওরে
মানে ওই ভৌতিক চোখেটার পে ওরা অনেক কষ্টে স্বীকার করলো। স্বীকার করানোর পর দিয়ে আপনার দেখলাম ওই যে শলা জারু কাইসা বলে, যেটা আমাদের গ্রামের ভাষায়, যেমন গ্রাম অনেক শহরে বলে শলার জারু, যে বারান্দা বাথরুমের থাকে, তো ওখান থেকে বলে যে তোরা আমি দিতে পারি একটা শলার জারু আর একটা জুতা, কামড় দিয়ে তুই নিয়ে যাবি গা, তোর আর কিছু দিতে পারবো না। কাকাকে বলতেছে ওইটা মারতেছে, আর দেখো আচ্ছা। পরে ওইটা অনেক তুচ্ছা খাওয়ানোর পরে এরকম প্রায় আপনার আধা ঘন্টার মতন চলতেছিল। পরে এক পর্যায়ে ওইটা রাজি হলো, হওয়ানোর পরে ঠিকই ওইটা মানে শলার জারুটা কাইচাটাকে কামড় দিয়ে ধরলো, আস্তে করে ভাতিজিরা একদম নিস্তব্ধ হয়ে গেল। তো ঠিক তখন কাকা কিছু ওই বরখাস তাবিজ আরো কিছু টিছু দিছিল, তো ওগুলা খাওয়াইছে। খাওয়ানোর পর ওর যে মায়ের গুলা দিছে, প্রত্যেকটা মায়ের ওর পিঠের ভিতরে উইলা ছিল, একদম আমরা স্পষ্ট দেখছি। যেমন একটা টিচার একটা স্টুডেন্টকে ব্যাট দিয়ে আঘাত করলে যেরকম, অনেক জোরে আঘাত করলে যেরকম উইলা থাকে, রক্ত দাগ হয়ে যায়, রক্ত কালো হয়ে যায়, ঠিক এরকম ভাবে ওর পিঠের ভিতরে ছিল ওই মায়ের গুলা। পরে একটা নর্মাল ছিল বলতে আপনার 2 দিন ঠিক স্বাভাবিক, নর্মাল ছিল বলতে অসুস্থ ভাব শরীরের ভিতরে, বাট নর্মাল ছিল, এরকম বহুত কোনো ছিল না। আপনার 2-3 দিন যাওয়ানোর পরে ঠিক একই কাহিনী হয়ে গেল। আবার ওরে কইছিল যে বরে যাইতো না, বাচ্চা মানুষ কতক্ষণ ধরে যায়, সবাই তো বাগানের দিকে ওই দিকে এরকম ইয়া করে। তো আমাদের সাথে বিকেলবেলা আপনার সামনে একটা বিশাল বড় আমাদের বিল আছে, বিলে আমরা সবাই খেলতেছিলাম। ওই দিন আমাদের একটা টুর্নামেন্ট ছিল ক্রিকেটের। যেমন টুর্নামেন্ট বলতে আমাদের গ্রামের টুর্নামেন্ট গুলো আমরা খেলতাম এইভাবে, 2টা দল থাকতো, 2টা দলের মধ্যে বাদ থাকতো, এতগুলো খেলবো, এতগুলো। তখন ওই যে মানে একবারের সাথে আর একবারই এরকম ভাবে, একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম এরকম ভাবে টুর্নামেন্ট খেলতাম। মানে ওইরকম টিম ছেড়ে ওইরকম টুর্নামেন্ট না, তো ওইরকম একটা টুর্নামেন্ট খেলতেছি। ওই দিন টেস্ট ম্যাচ ছিল, টুর্নামেন্টের টেস্ট ম্যাচ ছিল। সো খেলতেছি, ও আমার মানে মাঠের কারণে পোলাপান যেদিকে বসে দেখতেছিল খেলা, ও ওইদিকে বসেছিল। হঠাৎ করে ও ওদিকে নাই, আমরা সবাই ভাবছি ঘরে টরে গেছে টেছে। ও তো কিছুক্ষণ পরে ওরা আম্মু এদিকে যাচ্ছে, ওই এদিকে ফাতেমা এসে, ফাতেমা যে ছিল গেল হয়তো নাই, বুঝাও পুরো এলাকা খুঁজতেছে। আরে খুঁজতে যে পাওয়া গেল কই, ওই ব্যাগজালের মাচার উপরে পা ঝুলে, খালের ভিতরে পা ঝুলে বসে আছে। তো এরকম অবস্থা দেখে আমরা সবাই একটু অবাক হয়ে গেছি, আর সবাই স্তব্ধ দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই যাওয়ার কেউ ধরিও নাই, কিছু করিও নেই। তো সবাই এরকম আমরা চাস্তো ভাই তারপর কয়েকটা বলতে কি প্রায় খেলার মাঠের প্রায় অধিকাংশ পোলাপানি ওইদিকে চলে গেছি আমরা। ওই যে খনকার কাকা, ফকির কাকা, উনি আমাদের সাথে গেল। তো যা বলে কি ওরে কেউ ধরেন না, ওরে ধরলে ক্ষতি হতে পারে, তো ওরে একটা কাজ করেন, ওরে ডাকেন সবাই। তো ওরে ডাকতেছি ভাই, ও এত গম্ভীর ছিল যা বলার বাইরে। আপনার মানে ও যে কত গভীর চিন্তা, মানে কি এই জগতে আছে কিনা ওইরকম কোনো মানে আপনার ফিল বা অনুভূতি করা যাইতেছে না। তো কাকা বলে কি আমি যাই আপনারা দাঁড়ান। তো মাছটা ঠিক একটু খালটা মাছ বরাবরই থাকে, যেহেতু ভেগ জাল পাতে, তো আপনার মাছ বরাবর না থাকলে তো জালটা উঠানো যায় না। তো কাকা করলো কি আস্তে আস্তে গেল, যাওয়ার পরে যে ওরে শরীরে টাচ করলো, ও অজ্ঞানে পড়ে গেল, মানে অজ্ঞানে শুয়ে পড়ছে। আপনার অজ্ঞানে শুয়ে দেওয়ার পরে ওরে কোলে নিল কাকা, কোলে নিয়ে আপনার বাসায় নিয়ে এলো। বাসায় নিয়ে আনার পরে কাকা বললো যে না, আসলে ও বলছে যে ছাইরা গেছে, বাট ও ওর লগে তখন যায়নি, 2 দিন ওর সাথে চুপ ছিল। কাকা বললো যে আসলে আমি তো কুফরি কালাম দিয়ে খনকারি করি না, আপনারা একটা কাজ করেন, কুফরি কালাম দিয়ে যে খনকারি করে তাকে দেখলে ভালো হয়। ওনাকে আপনার এই বাদ দেওয়ার পরে ওর পাশে একজন লোক রেখে, পরে আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, কুঞ্জুর হাট বাজার, বহানুদ্দিন থানায়।
তো ওই থানা পুঞ্জহাট বাজারে একজন লোক ছিল হারুন খনকার নামে। তো উনি আপনার কুফুরি কালাম দিয়ে করতো খনকারিগিরি। তো ওনার ডাইকা আনলো, ডাইকা আনার পরে ঠিক উনিও বৈঠকে ডাকলো। ডাইকা আপনার কুফুরি কালাম তো পুরা আপনার ওইটারে ইয়া করে লেছে। পরে আপনার অনেক কিছু করলো। সেদিকে আপনার ওইরকম ভাবে বইটাকে ডাকা হইলো। ডাকা হওয়ার পরে আপনার পরে করলো কি ঠিক ওই একইভাবে আপনার ভৌতিক ছবি টবি আইগা টেকা এই একইভাবে মায়ের তরসর। এবার উনি করলে কি ওরে একটা চক্কর কাটলো, মানে একটা গোল চক্কর কাটলো। গোল চক্কর কাইটা গোল চক্করের ভিতরে ওরে দাঁড়া করে চায়েরকানিতে ধুমা দিছে। ও ধুমার মাঝখানে মানে ওর এত ইচ্ছা দিছে ভাই, মানে একটা স্বাভাবিক লোক যদি এরকম চাক আমি আই ফিল দিস কখনো ফিল হবে না যে লোকটা আসলে স্বাভাবিক বা আপনার কি বলে যে ও লোকটা বেঁচে থাকতে পারে এরকম ইয়ার সিচুয়েশনের ভিতরে। আমার মনে হয় না যে কোনো স্বাভাবিক লোক এটা সহ্য করতে পারবে। তো পরে ওরে দেওয়ানোর পরে আপনার চারখানে এত ধোঁয়া, আমরা আপনার মিনিমাম 5 থেকে 6 হাত দূরের থেকে দেখতেছিলাম। তাও মানে ধোঁয়ার ইয়াতে আমাদের মানে আপনার অক্সিজেন নিতে কষ্ট হয়ে যেতেছিল। পরে এই ওরে অনেক মারলো, অনেক পরে তুচ্ছা করলো। তুচ্ছা করানোর পর দিয়ে ও শিকার গেল তোরে আমি ভোগও দিব। উনি বললো এই কথাগুলা যে তোরে ভোগও দিব না, তোরে প্রাণও দিব না, তোরে কায়সাচারও দিব না, কিচ্ছু দিব না, তোরে আমি বোতল ভরুম। ওইটাই তো বোতলে ঢুকতে রাজি না, ঢুকবোই না। কয় না তুই বোতলে যাইতে হবে, তাহলে তোরা না হলে তোর কোনো রেহাই নেই। পরে উনি এই শেষকালে রাজি হইলো আপনার বোতলে ঢুকতে। পরে বোতলে একটা আপনার বোতলটা ছিল এরকম ওনার কাছে ওই যে মদের বোতলগুলো আছে না ভাই, মদের বোতলের মতন, ওই মদের বোতলটা ওর মুখের সামনে দিল। ওটা আস্তে মানে কালো একটা ধোঁয়া ওরা ভিতরে ঢুকলো, যেটা আমরা দেখতে পেলাম। ধোঁয়ার মতন ঢুকলো, দুইটা একদম ক্লিন নর্মাল হয়ে গেছে বোতলটা। পর উনি মুখটারে আটকে আপনার যে মানুষ পানের কাপড় আছে না ভাই, পানের কাপড় দিয়া তারপরে এই পুরো বোতলটার পেঁচাইলো। দেন ওর কাকার বললো যে এই বোতলটা আপনার 3 রাস্তায় 3 হাত মাটির নিচে, না হলে কবরস্থানে কাটতে হবে। তো আমাদের বাড়ির সামনে 3 রাস্তা ছিল। তো ওখানে আমরা সবাই নিয়ে হালার পালার শয়তান এসকাতরে গাইরে আইতাম। তো প্লাফান সব জোয়ার দিতে আইসি মাটিটারি খুঁড়িয়া আপনার ওইটারে 3 হাত তো ভালো কথা মনে হয়, 9 হাত নিচে দিচ্ছি কিনা আপনার মনে নেই ঠিক। পরে ওইটারে মাটির নিচে দিলাম, দেওয়ার পরে তো এরপরে আবার তো আপনার যেটা মাটির নেওয়া হচ্ছে দেওয়ার পর দিয়া আপনার তারপরে কয়েকদিন আপনার ওর ওই রকম ব্লাডিং হয়েছিল, আপনার পুরো নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। পরে ওনারা জিজ্ঞেস করলো যে এটা কেন, আবার এত কি এটা এখন আসলে কয় না। পরে উনি বললো যে না এটা এখন আর নাই, বাট ওইটা যে ছিল যে কাঁচা মাছগুলা খাইছে ওটার ইফেক্টিভটা এখনো বেশ কিছুদিন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই ছিল মানে আমার বাস্তবিক ঘটনা। যদিও এখন ওর বিয়ে হয়েছে, ইনশাল্লাহ একটা বাচ্চাও আছে, মোটামুটি স্বাভাবিক জীবন আছে। কিন্তু ভাই ওই কাছুনি তাবিজ ওর এখনো বহন করতে, ওগুলা খুলে এখন অসুস্থ হয়ে যায়। ওয়েল থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু হয়ে আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা, আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। রাসেল ভাইয়া, ঘটনাটা ঢাকার খুব নাম করা একটা সরকারি হাসপাতালের। তখন ছিল শীতকাল, রাত 2টার দিকে ডিউটি শেষ করে ডাক্তার সানি, মানে এটা ছদ্মনাম, তার আসল নাম প্রকাশ করতে মানা করেছে, হাসপাতালের পুরনো বিল্ডিং এর পেছনে করিডোর দিয়ে যাচ্ছিলেন। করিডোরটা ছিল একদম অন্ধকার, শুধু মাঝে মাঝে একটা করে টিউবলাইট টিম টিম করে জ্বলছে আর নিচ্ছে।
সানি ভাই হঠাৎ খেয়াল করলেন হাসপাতালের মর্গের সামনের দিকে করিডোরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে সাদা ফ্রক, কিন্তু সেটা ধুলো আর রক্তে মাখা। মেয়েটা দেয়ালের দিকে মুখ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সানি ভাই ভাবলেন হয়তো কোনো রোগীর আত্মীয় মারা গেছে। তিনি কাছে গিয়ে মেয়েটির মাথায় হাত দিতে চাইলেন, কিন্তু হাতটা ছোঁয়ানোর আগেই তিনি লক্ষ্য করলেন মেয়েটির কোনো ছায়া মাটিতে পড়ছে না, অথচ উপরের লাইটটা তার ঠিক মাথার উপরে জ্বলছে। সানি ভাই থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মা তুমি এখানে কেন? আর তোমার মা বাবাই বা কোথায়? মেয়েটি কান্না থামিয়ে ধীর সুরে ধীরে বা আস্তে ঘুরে তাকালো। রাসেল ভাই, সানি দেখলেন মেয়েটির মুখটা একদম স্বাভাবিক, কিন্তু তার গায়ের চামড়া বরফের মতো সাদা। মেয়েটি আঙ্গুল দিয়ে মর্গের দরজার দিকে ইশারা করে বলল, ওরা আমাকে ভেতরে আটকে রেখেছে, আমাকে বের হতে দিচ্ছে না। সানি ভাই অবাক হলেন, কারণ মর্গের ভেতরে তো মানুষ থাকার কথা না। তিনি যখন দরজার দিকে তাকালেন তখন দেখলেন মর্গের ভারী লোহার দরজাটা ভেতর থেকে কেউ যেন প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে। ধাক্কার চোটে পুরো দেয়াল কাঁপছে। তিনি যখন আবার মেয়েটির দিকে তাকালেন দেখলেন মেয়েটির উচ্চতা হঠাৎ করে বাড়তে শুরু করছে। সেকেন্ডের মধ্যে মেয়েটির ছাদ সমান লম্বা হয়ে গেল। তার হাতগুলো লম্বা হয়ে সানি ভাইয়ের গলার কাছে চলে এলো। মেয়েটি এবার অমানসিক গলায় বলল, ভেতরে যাবি? ওরা নতুন মানুষ খুঁজছে। ঠিক সেই মুহূর্তে সানি ভাই দেখলেন মর্গের দরজার নিচে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে আসছে। সেই ধোঁয়ার ভিতর থেকে শত শত মানুষের কান্না শব্দ শোনা যাচ্ছিল। সানি ভাই আর এক মুহূর্তও দেরি না করে উল্টো দিকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যখন মেইন গেটে পৌঁছালেন তখন দেখলেন তার পেছনে কেউ নেই। কিন্তু পরের দিন সকালে তিনি যখন তার ল্যাবে গেলেন, আয়নায় নিজের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠলেন। তার গলার চারপাশ জুড়ে কালো রঙের পাকানো রশির মতো দাগ বসে গেছে, যেন কেউ তাকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছিল। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ঠিক 10 বছর আগে ওই রাতে ওই মর্গেই একটা ছোট্ট মেয়ে আর তার বাবাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। সেই থেকে নাকি ওই অশুভ জিন বা আত্মারা মর্গ পাহারা দেয় এবং গভীর রাতে কাউকে একা পেলে তাকে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে। রাসেল ভাই, সানি ভাই এরপর আর কোনোদিন রাতে ওই হাসপাতালে ডিউটি করেননি। আজও নাকি মাঝরাতে ওই করিডোরে গেলে সাদা ফ্রক পরা সেই মেয়েটিকে দেখা যায়। বন্ধুরা সাবধানে থাকবেন, কিন্তু রাত কিন্তু আরো গভীর হচ্ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নেক্সট ঘটনাটি আরো ভয়ঙ্কর হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। রাত তখন 2টা বাজে। মৃত বউকে কবর দিয়ে বাড়িতে ফিরছিলাম। পিছন থেকে আওয়াজ আসলো, আমি মারা যাইনি হাসিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। হাসিব থেমে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। মনের ভিতরে ভয় কাজ করতেছে। এখনই বউকে মাটি দিলাম তাহলে কে বলে উঠলো, হাসিব আমি এখনো মারা যাইনি, আমাকে সঙ্গে নিয়ে যাও। কি হলো হাসিব, ওখানে দাঁড়িয়ে থাকলে যে, আমাকে সঙ্গে নিয়ে যাবে না তুমি? মুহূর্তেই পিছনে ঘুরে দেখে কেউই নেই।
পুরো কবরস্থান নিস্তব্ধ। আকাশের তারাগুলি আলোতে একটু একটু করে দেখা যাচ্ছে, চারিদিকে তবুও যেন অন্ধকার। মনের ভুল ভেবে হাসিব বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ে। চোখে যেন অফুরন্ত ঘুম। চোখ দুটি একটু বন্ধ হতে না হতেই হাসিব আবার সেই কথা শুনে। হাসিব, আমি মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি, আমাকে বাঁচাও প্লিজ। ঘুমের মধ্যে হাসিব এইবার জিজ্ঞেস করে, তুমি কে? তোমার কণ্ঠ দেখি হুবহু আমার বউ আয়েশার মতন। আমি তোমার বউ আয়েশাই বলতেছি, আমাকে বাঁচাও তুমি, না হলে। কথাটি শোনা মাত্রই হাসিবের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে কোদাল নিয়ে কবরস্থানের দিকে ছুটতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর মায়াবী কণ্ঠে একটি আওয়াজ আসে, কবরস্থানে যেও না, তোমার বউ মারা গিয়েছে। তোমাকে যে ডাকছে সেটা হলো তোমার বউয়ের আত্মা। হাসিব, যেও না। কে আপনি? কোথায় থেকে কথা বলছেন? আমার সামনে আসুন। কথাটি বলা মাত্রই একটি মানুষ হঠাৎ করেই সামনে আসে, যার পুরো শরীরে ছিল সাদা কালো রঙের পোশাক, আর তার মুখটা ছিল বেশ সুন্দর। মনে হচ্ছে এত সুন্দর মানুষ কখনোই দেখেনি হাসিব। হাসিব বলল, আপনি কে? আর আপনি এত সুন্দর কেন? লোকটি বলে, আমি মুসা, আমাকে চিনবে না তুমি। তোমাকে অনুরোধ করতেছি, ফিরে যাও, না হলে অনেক বড় ক্ষতি হবে। হাসিব বলল, আমি ফিরে যাব না, আমার বউকে আমি বাঁচাবো, আয়েশা এখনো মরেনি। লোকটি বলল, তুমি যদি আয়েশাকে কবর থেকে বের করো তাহলে শয়তানের প্রধান নীরফা মুক্তি পাবে, এতে অনেক নিষ্পাপ মানুষ মারা যাবে। আমি জানি তোমার বউকে সে ভয় করছে। হাসিব বলল, আপনার কথা আমি বিশ্বাস করি না। নীরফা যদি শক্তিশালী হতো তাহলে নিজেই কবর থেকে বেরিয়ে আসতো, বুঝলেন? আপনি একটা মিথ্যাবাদী। লোকটি বলল, সে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেউ কবরের বাঁশের খাটনিটা ছায়নি, তার যদি একবার কেউ সরায় তাহলে শেষ। কবরের উপরে যে বাঁশের বাঁশ দিয়ে ঢাকা থাকে সেটা যদি কেউ সরায় তাহলে। আপনি সুন্দর হলেও আপনার কথাগুলি সুন্দর না। আমি আমার বউকে বাঁচাবই, আপনি সরে যান তো। হাসিব, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যা বলি না। মুসার কথায় হাসিব পাত্তা না দিয়ে কবরস্থানে চলে আসে। আর কবরস্থানে প্রবেশ করা মাত্রই আবার আওয়াজ আসে, হাসিব, এসেছো তুমি? আসো, আমাকে কবর থেকে বের করো। হ্যাঁ, আমি এসেছি, তুমি চিন্তা করিও না বউ, আসো, আমি তোমার অপেক্ষার প্রহর গুনতেছি। এরপর হাসিব ভারী নিঃশ্বাস নিয়ে কবরের কাছে এসে কবর খনন করতে লাগলো। কবর খনন করার সময় চারিদিক থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগে। আশেপাশের কুত্তাগুলি যেন ঘেউ ঘেউ করতে থাকে, মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। বেশ কিছুক্ষণ কবর খনন করার পর বাঁশের খাটনিটা সরিয়ে হাসিব কবরে প্রবেশ করে দেখে তার বউয়ের লাশ সেখানে নেই। কবরটা একদম ফাঁকা। এমন মুহূর্তেই কবরের উপর থেকে আওয়াজ আসে, হাসিব, আমি তো উপরে, নিচে তুমি কাকে খুঁজতেছো? কণ্ঠটা শুনে হাসিব উপরে তাকিয়ে দেখে তার বউ আয়েশা একটি লাল টুকটুকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে নতুন বউ সেজেছে। হাসিব জিজ্ঞেস করলো, আশ্চর্য ব্যাপার, কবর থেকে উপরে উঠলে কখন?
আর এছাড়া তোমার মৃত্যুর সময় সাদা কাপড় পরিয়ে দাফন করেছিলাম। তুমি লাল শাড়ি কোথায় পেলে? ভয়ঙ্কর একটি হাসি দিয়ে আয়েশা বলে, লাল শাড়ি আমার পছন্দ, আর আমি বউ সেজে থাকতেই খুব ভালোবাসি। তুমি জান না? না, জানি না। এখন বাড়িতে চলো। হ্যাঁ, চলো। এরপর হাসিব আয়েশাকে নিয়ে বাড়িতে আসলেই সবাই বেশ আশ্চর্য হয়, কারণ যে আয়েশাকে রাতে কবর দেওয়া হলো সেই আবার ফিরে আসলো কিভাবে? হাসিবের মা বলে উঠে, আয়েশা না, এটা আয়েশা হতে পারে না, আয়েশা তো মারা গিয়েছে। ফিরে আসলো কিভাবে বুঝলাম না। আয়েশা বলল, আমি মারা যাইনি, মারা যাওয়ার নাটক করেছিলাম, এখন আবার ফিরে আসলাম। না, আমরা বিশ্বাস করি না বলে হাসিবের মা দৌড়ে পালালো। পাশ থেকে হাসিব বলল, আসো, সব ঠিক হবে, রুমে চলো। হাসিব আমার অনেক পিপাসা পেয়েছে, এক গ্লাস রক্ত নিয়ে আসো। রক্ত মানে? এসব কি বলতেছো তুমি? তোমাকে আনতে হবে না, আমি নিজেই নিয়ে আসতেছি। এই বলে আয়েশা শাশুড়ির রুমে প্রবেশ করে। অন্যদিকে হাসিব আয়েশার জন্য অপেক্ষায় থাকে। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরেও যখন আয়েশা আসতেছিল না, তখন হাসিব মায়ের রুমে গিয়ে দেখে আয়েশা মাকে মেরে ফেলেছে। তো এই ছিল আমার গল্প রাসেল ভাইয়া। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটি শোনাবো সেটি বাংলাদেশের, আমার নিজের সাথে ঘটে যাওয়া। সময় প্রায় 5 থেকে 6 মাস আগের। বলে রাখা ভালো যে আমার তুলা রাশি। আমি জানি না আপনারা রাশি বিশ্বাস করেন নাকি, বাট ছেলেবেলা থেকে আমার কাছে রাশি জিনিসটা নিছক ভাওতাবাজি মনে হতো। যাই হোক, আমার তুলা রাশির কল্যাণে আমি ছোটবেলা থেকেই কম বেশি প্যারানর্মাল ব্যাপার স্যাপারের সাথে পরিচিত ছিলাম। আমার পরিবারে প্রায় সবাই একটু ইসলামিক মাইন্ডের, ফলে জিনভূত সম্পর্কে আমাদের সবারই ধারণা ছিল। যাই হোক, ঘটনায় আসি। আমার গ্রাজুয়েশন শেষ করার পরে জুন কি জুলাইয়ের দিকে আমি আমার 4 জন ইউনিভার্সিটির ফ্রেন্ড ঠিক করি যে আমরা সম্পূর্ণ বাংলাদেশ ট্যুরে যাব। কাকতালীয়ভাবে আমার 4 জন ফ্রেন্ডের বাসায় ছিল ফেনীতে। তার মধ্যে একজনের নাম আশফাক। তো আমরা সবাই ডিসাইড করলাম যে আশফাকের বাসায় থাকবো এবং সেখান থেকেই আমরা পুরো চট্টগ্রাম ঘুরব। এতে আমাদের হোটেলের থাকার খরচটাও সেভ হবে। আশফাকের বাবা ঢাকায় অনেক রেপুটেড বিজনেসম্যান, ফলে তার পুরো ফ্যামিলি পুরনো ঢাকায় থাকে, যার কারণে তাদের ফেনীর বাংলো বাড়িতে কেউ ছিল না। শুধুমাত্র একজন কেয়ারটেকার এবং তার ফ্যামিলি নিয়ে তিনি সেই বাসা দেখাশোনা করতেন। বাড়িটির লোকেশন ফেনী শহর থেকে ভিতরে সীমান্ত এলাকার পরশুরামে। বাড়িটি থেকে রাতের বেলায় বাংলাদেশ ভারত সীমান্ত স্পষ্ট দেখা যেত। সে এলাকায় খুব কম পাকা বাড়ি থাকায় মাগরিবের আজানের পর রীতিমতো পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেত চারপাশে। আমরা দুজন আমাদের প্ল্যানের একদিন আগেই সে বাসায় চলে যাই। বাকি দুজনের ঢাকা থেকে একদিন পরে আসার কথা ছিল। বলে রাখা ভালো, বাসাটি 3 বিঘা জমির উপরে বানানো এবং ডুপ্লেক্স। আমরা যেই দেখলাম কেয়ারটেকার কাকার ছেলে আমাদের জন্য দোতলায় আলাদা আলাদা রুম গুছিয়ে রেখেছে এবং পাশের হোটেল থেকে লোক আসছে আমরা কি খাবো শুনতে। আমি যে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম, বাট একটা জিনিস খেয়াল করলাম, এত আলিশান একটা বাথরুম বাট কোনো আয়না নেই। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, আমার কাছে ব্যাপারটা খুব বিরক্ত লাগলো। কিন্তু আজব ব্যাপার হলো, বাথরুম না, পুরো বাসায় কোথাও আমি কোনো আয়না পেলাম না। অনেক টায়ার্ড থাকার কারণে ব্যাপারটা আমি আর ততটা ভাবিনি। নিজের ব্যাগ থেকেই ছোট একটা আয়না দিয়ে কাজ চালিয়ে নিলাম। 7টার সময় হোটেল থেকে আমাদের রাতের খাবার নিয়ে এলো কেয়ারটেকার কাকার ছেলে। খাবার খেতে খেতেই সবাই মিলে গল্প করার এক সময় খেয়াল করলাম কিচেনের দরজার উপরের কোণায় অনেক বড় একটা মাছ। অনেক বড় বলতে 6 অথবা 7 ফিট হবে, এবং মাছটি লম্বালম্বি ভাবে দরজার কোণার উপরে দাঁড়িয়ে আছে। মাছটি দেখতে আমার দেখা টিপিক্যাল কোনো মাছ না,
অনেকটা রূপচাঁদা মাছ, কিন্তু শরীরটা ছোপ ছোপ ডোরা কাটা। বাসায় নতুন হয়, আমি ভাবলাম এটা কোনো শোপিস হবে হয়তো। আমি আশফাককে ডাকতে যেয়ে দেখলাম মাছটি নিচে পড়ে গেল। এটা দেখে আমি প্রচুর ভয় পেলাম। আমার সামনে থাকা প্লেট রীতিমতো পড়ে গেল নিচে। সবাই অবাক, কি হলো? আমি প্যানিক করতে করতে সবাইকে বললাম, বাট খেয়াল করলাম কেয়ারটেকার চাচা আমার কথায় এইটুকু ইতস্ত হলেন না। উল্টো উনি বললেন, মনে হয় বাঁধনগুলো আবার লাগাইতে হবে। এই কথার মানে আমি তখন না বুঝলেও পরে ঠিকই বুঝেছি। খাওয়া দাওয়া করে আমরা রাত 2টায় 3টে আলাদা রুমে ঘুমাতে যাই। বলে রাখি, আমার স্মোক করার অভ্যাস থাকায় ব্যালকনিওয়ালা রুমটি আমি নিই। ভোর 3টা কিংবা 3:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কোনো শব্দে না। আমি লাইট অন করলাম, দেখলাম আমার পুরো ঘর ভিজে আছে, যদিও ফ্যান ফুল স্পিডে দেওয়া। আমি উঠে বসেই খেয়াল করলাম আমার গা এবং বিছানা জুড়ে ভেজা পানি। আমার ঘুম কাটিয়ে সেন্সে আসার পর আমি বুঝতে পারলাম এগুলো পানি কিংবা ঘাম না, এগুলো গোলাপ জল। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম খাটের নিচ থেকে একটা সাদা বিড়ালের মতো, পুরোপুরি বিড়াল না কিন্তু এমনই একটা প্রাণী চলে গেল আমার খাটের নিচের দিকে। আমি এটা দেখে এত ভয় পাই যে চিৎকার করে পাশের রুমে যাই, কিন্তু কাউকে না পেয়ে আমি নিচতলায় যেতে যেতেই সেন্সলেস হয়ে যাই। সকালে জ্ঞান ফিরলে আশফাক প্রথমেই আমাকে কেমন আছি জিজ্ঞেস না করেই বলে, তোর কাপড়ের ব্যাগ কোথায়? আমি একটু বিরক্ত হই, জিজ্ঞেস করি কেন? ও আমাকে বলে, সত্যি করে বলতো, তুই তোর সাথে কোনো আয়না আনছিস নাকি? আমি বিরক্ত হয়ে বলি, ভাই আমার জীবন যায় আর তুই আসিস আয়না নিয়ে? আশফাক আমাকে শুধু একটাই কথা বলে, শুধু তোর না, আমাদের সবার জীবন যায় যায়, তাড়াতাড়ি আয়নাটা নিচে নিয়ে আয়। আমি উঠে নিচে যেতেই দেখি কয়েকজন হুজুর আর ইতিম বাচ্চা। দেখে মনে হচ্ছে বাসায় মিলাদ। আমি আয়না নিয়ে যেতেই আমার কাছ থেকে এক হুজুর ছো মেরে আয়নাটা নিয়ে নেয়, তারপর সেটি হলুদ ধোয়া পানিতে ফেলে একটা কয়লা দিয়ে ভেঙে ফেলে। আমি খুব বিরক্ত হয়ে আশফাককে জিজ্ঞেস করতে গেলে ও আমাকে বলে, ঢাকায় যাওয়ার পথে সব বলবো, আমি যেন 1 ঘন্টার মধ্যে রেডি হই। পরবর্তীতে ঢাকায় যাবার পথে আমি যেসব শুনলাম তাতে আমি রীতিমতো আটকে উঠলাম। প্রথমত, এই জায়গায় মোগল আমলের অনেক মানুষকে মারা হয়েছিল। পরবর্তীতে তাদের দাদারা এই জায়গায় বাড়ি বানাতে চাইলেও যেই কাজ শুরু করত কোনো না কোনোভাবে বাধা শিকার হতো। আশফাকের বাবা অবশেষে 2009 সালে এই বাড়িটি বানায়। এই বাড়িতে ওঠার ঠিক 13 দিন পর তার দাদি মারা যান, এবং আশ্চর্যের ব্যাপার, তার ঠিক 13 ঘন্টা পর তার নানা স্ট্রোক করে মারা যান। এরপরে তার মামা খালার ওই বাসায় অনেক সমস্যা ফেস করতেন, এবং এক পর্যায়ে তারা কুষ্টিয়া থেকে এক বড় হুজুর আনেন। হুজুর বলেন সেই বাসায় 88,000 জিন বাস করে, এবং তিনি আরো বলেন যে এই সব জিন এই বাসার মধ্যেই অন্য মাত্রায় মানে ডাইমেনশনে বাস করছে, যার ফলে কোনোভাবেই তাদের তাড়ানো সম্ভব নয়। হুজুর আরো বলেন যে বাসার সকল জিনিস যেগুলো প্রতিফলন তৈরি করে সেগুলো সরাতে, অর্থাৎ বাসায় এমন কোনো জিনিস রাখা যাবে না যেগুলোতে নিজের চেহারা দেখা যায় কিংবা আলোক শিখা প্রতিফলন করে, কারণ এইসব জিনিস নাকি তাদের ডাইমেনশনের সাথে আমাদের ডাইমেনশনের যোগাযোগ তৈরি করে। আমি আয়না নিয়ে যাবার ফলে আমার আয়না দিয়ে সেই সব জিন পুনরায় আবার আমাদের ডাইমেনশনে আসার রাস্তা পায়, যার ফলে ওই দিন বাসার বন্ধক ছুটে যায়, এবং আমি কিচেনে এই মাছরূপে অন্য কাউকে দেখেছিলাম। আমি আশফাককে শেষ একটি কথা বলেছিলাম যে তাহলে কেয়ারটেকার কাকা বাসায় কিভাবে থাকে। আমাকে আশফাক যা বলেছিল তা মনে হলে এখনো আমার শরীর কাটা দিয়ে ওঠে। ও বলল যে বাসায় কোনো কেয়ারটেকার থাকে না, যিনি ছিল তিনি 1 বছর আগেই এ বাসায় মারা গেছেন সাপের কামড়ে। তার ফ্যামিলি এখন ঢাকায় আশফাকদের বাসায় থাকে, আর তার ছেলে ফেনী শহরে সিএনজি চালায়।
রাসেল ভাইয়া, ঘটনাটা আমার নিজের মামাতো ভাইয়ের সাথে ঘটা। ও তখন কুষ্টিয়ার একটা গ্রামে থাকতো। নাম ছিল জাহিদ। জাহিদ ভাই ছিল খুব জেদি আর খুবই সাহসী। একদিন রাতে পাশের গ্রাম থেকে দাওয়াত খেয়ে ফিরতে ওর বেশ দেরি হয়ে যায়। বাড়িতে তখন রাত প্রায় 1:30 বাজে। গ্রামের ওই রাস্তাটা ছিল দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়ে ঘেরা। একটা জায়গায় এসে জাহিদ ভাই দেখলেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে বসে বসে কান্না করছে। এত রাতে নির্জন রাস্তায় বাচ্চা দেখে ভাইটি থমকে দাঁড়ালেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে বাবু, তুই এখানে কেন? আর তোর মা বাবা কোথায়? বাচ্চাটা মুখ না তুলেই ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি বাড়ি যাব, আমাকে একটু পৌঁছে দেবেন? জাহিদ ভাই দয়া করে বাচ্চাটাকে কাঁধে তুলে নিলেন। কিন্তু পথ হাঁটার পরই ভাইয়ের কেন জানি মনে হলো বাচ্চাটার ওজন অস্বাভাবিকভাবে বেড়েই যাচ্ছে। প্রথমে মনে হয়েছিল 5-10 কেজি, কিন্তু কয়েক মিনিটের মধ্যে মনে হতে লাগলো কাঁধে যেন আস্ত একটা পাথরের বস্তা চেপে বসে আছে। ভাইয়ের কপালে ঘাম জমতে শুরু করলো। ঠিক তখনই তিনি খেয়াল করলেন ঘুটঘুটে অন্ধকারেও বাচ্চাটার শরীর থেকে একটা পচা মাংসের উদ্ভট গন্ধ আসছে। জাহিদ ভাই সাহস করে আর চোখে নিচের দিকে তাকালেন। রাসেল ভাই বিশ্বাস করবেন না, টর্চের আবছা আলোয় তিনি দেখলেন বাচ্চাটার পা দুটো উল্টো দিকে ঘোরানো আর তার নখগুলো কুচকুচে কালো। ভাইয়ের গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়, এইটা একটা শয়তান জিন। তিনি মনে মনে আয়তাল কুরসি পড়তে শুরু করলেন। সাথে সাথে বাচ্চাটা তার কাঁধের উপর একটা অমানসিক চিৎকার দিল। সেই চিৎকার কোনো বাচ্চা নয়, মনে হলো কোনো প্রাচীন জানোয়ারের ডাক। বাচ্চাটা ভাইয়ের ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, মোল্লাবাড়ি ছিনে না হলে আজ তোকে ছিঁড়ে খেতাম। বলেই বাচ্চাটা জাহিদ ভাইকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের ডোবায় ফেলে দিল। ভাইটি তখন জ্ঞান হারান। তখন তিনি দেখছিলেন একটা বিশাল ছায়া আগুনের গোলার মতো জ্বলন্ত চোখ নিয়ে জঙ্গলের ভেতরে মিলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে তাকে যখন উদ্ধার করা হয়, দেখা যায় কাঁধে কালচে নীল রঙের 4টা আঙুলের ছাপ বসে গেছে। সেই ছাপ আর কোনোদিনও মোছেনি। আজও রাতে ভাই একা ঘুমোতে পারেন না। জানালার বাইরে খসখস শব্দ হলে ভয়ে কুঁকড়ে যান। রাসেল ভাই, এই ছিল সেই ঘটনাটা। এখনো কুষ্টিয়ার ওই রাস্তায় রাত 12টার পর কেউ একা বের হওয়ার সাহস পায় না, কারণ মানুষ বিশ্বাস করে সে অভিশপ্ত জিনটি এখনো কোনো শিকারের আশায় রাস্তার মোড়ে বসে থাকে। আসসালামু আলাইকুম। আমার নেক্সট ঘটনাটা, রাসেল ভাইয়া, ঘটনাটা 1994 সালের। আমার মামা তখন ঈশ্বরদীর একটা ছোট্ট রেলওয়ে জংশনে ডিউটি করতেন। জংশনটা ছিল অনেক পুরনো ব্রিটিশ আমলের তৈরি। সেখানে একটা 4 নম্বর প্ল্যাটফর্ম ছিল, যেটাতে সচরাচর কোনো ট্রেন থামতো না। রেলের কর্মচারীদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, রাত 12টার পর 4 নম্বর প্ল্যাটফর্মে যে যাবে সে আর মানুষ হয়ে ফিরবে না। মামা ছিল নতুন জয়েন করা টকবকে যুবক।
এইসব গায়েবী কথা তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। একদিন সিগন্যালিংয়ের কাজে তার দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 2টা, কুয়াশায় চারপাশ ঢাকা। হঠাৎ তিনি দেখলেন 4 নম্বর প্ল্যাটফর্মে এক কোণে একটা কালো ঘুমটে দেওয়া মহিলা একলা একলা বসে আছে। মামা ভাবলেন কোনো যাত্রী হয়তো ট্রেন মিস করে বিপদে পড়ে গেছেন। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনি এখানে কেন? এত রাতে তো আর কোনো ট্রেন নেই। মহিলাটি কোনো কথা বলল না, শুধু নিচের দিকে মুখ নামিয়ে বসে রইল। মামা যখন একটু কাছে গেলেন, হঠাৎ দেখলেন মহিলার বসার ধরনটা স্বাভাবিক মানুষের মতো না। সে যেন মাটির ওপরেই বসে নেই, মানে শূন্যে ভাসছে। আর তার পরনের কাপড়টা বাতাসের উল্টো দিকে নড়ছে। মামা সাহস করে তার কাঁধে হাত দিতে মহিলাটি আস্তে আস্তে মুখ তুলল। রাসেল ভাই, মামা যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। মহিলাটি কোনো চোখ নেই, চোখের জায়গায় জাস্ট 2টো গর্ত, আর সেই গর্ত দিয়ে হলুদ রঙের ঘন তরল ঝরছে। তার মুখটা লম্বালম্বি ভাবে চেরা, যেন কোনো কুড়াল দিয়ে মাঝখান থেকে ফালি করে দিয়েছে। মামা চিৎকার দিতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো কেউ যেন তার গলা টিপে ধরেছে। ঠিক তখনই সে অবয়বটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা ট্রেনের চাকার ঘর্ষণের মতো তীক্ষ্ণ আর কান ফাটানো। জিনটি তখন অমানসিক শক্তিতে মামার হাতটা ধরল। মামা দেখলেন তার নিজের হাতটা ধীরে ধীরে কালো হয়ে পুড়ে যাচ্ছে, যেন কেউ ফুরন্ত কয়লা ছোঁয়ালে হয়। ঠিক সেই মুহূর্তেই স্টেশনের বয়স্ক এক খালাসি দূর থেকে আজান দিতে শুরু করলো। আজানের শব্দ শোনা মাত্রই সেই ভয়ঙ্কর নারী মূর্তিটি বিকট একটা চিৎকার দিল। বাতাসের সাথে সাথে মিলিয়ে গেল, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে বলে গেল, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর বংশের কারোর ওপর আমার নজর রইল। পরদিন সকালে মামাকে অজ্ঞান অবস্থায় রেল লাইনের উপর পাওয়া যায়। তার ডান হাতটা কোণে পর্যন্ত একেবারে কুঁচকে গিয়েছিল, যেন তপ্ত আগুনে ভাজা হয়েছে। আর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার কি জানেন রাসেল ভাই? ওই ঘটনার ঠিক 1 বছর পর মামার প্রথম সন্তান যখন জন্ম নিল, সেই বাচ্চার চোখের মনি দুটো ছিল একদমই ওই জিনের মতো হলুদ। মামা আজও সেই রাতের কথা মনে করলে ভয়ে কাঁপেন। 4 নম্বর প্ল্যাটফর্মটা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু গভীর রাতে স্টেশনের মানুষ আজও সেখানে পচা মাংসের গন্ধ আর কোনো নারীর কান্নার শব্দ শুনতে পায়। বন্ধুরা, শয়তান বা জিন কখনো আমাদের কখনো কখনো আমাদের চারপাশেই থাকে। হয়তো আপনার পাশের রুমের অন্ধকার কোণে কেউ একজন বসে আপনার এই গল্প পড়া দেখছে। সাবধানে থাকবেন। কিন্তু আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।